মানবিকের সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগতম জানাই। ওকে, আজকে আমরা শুরু করব সিভিক্স বা পৌরনীতির যে দ্বিতীয় পত্র আছে, দ্বিতীয় পত্রের প্রতিটা টপিক ওয়াইজ এমসিকিউ এবং বোর্ড কোয়েশ্চেন সলভ। তোমরা জানো সিভিক্স টপিকটা তোমাদের এক একজনের এক এক রকম লাগে, যদি অনেকে বলো যে খুব ভালো লাগে, অনেকের বোরিং লাগে। তবে সিভিক্স সেকেন্ড পেপারটা কিন্তু পুরাটাই কি ইতিহাস ভিত্তিক। ইতিহাস ভিত্তিক হওয়ার কারণে এটা কিন্তু পড়ে ফার্স্ট পেপারের তুলনায় বেশি মজা পাওয়া যায় আমার মতে। আচ্ছা, সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় যেটা আছে, প্রথমে এই ভিডিওতে আমরা এটাই কভার করব। প্রথম অধ্যায় দেখো আছে ব্রিটিশ শাসন চলাকালীন আমাদের যে একটু একটু আমাদের রিপ্রেজেন্টেশন পাওয়া শুরু হয়, ভোটাধিকার পাওয়া শুরু হয়, ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। ঠিক আছে, প্রতিনিধিত্বশীল সরকার কি? পিপলস রিপ্রেজেন্টেটিভ, তাই না? যে ভোট দিয়ে জয়যুক্ত হওয়া সরকারকে আমরা বলছি পিপলস রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বশীল সরকার। ইংরেজ শাসন আমলেই কিন্তু 1909, 1919, 1935 এরকম বিভিন্ন স্তরে স্তরে আমরা আস্তে আস্তে রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব পাওয়া শুরু করি, তাই না? আমরা প্রথমে মরলেমেন্টো অ্যাক্ট দেখেছি, তারপরে ভারত শাসন আইন 2000 বলতেছি 1919 এবং ভারত শাসন আইন 1935 সবচেয়ে ইম্পর্টেন্টটা। 35 থেকে কোয়েশ্চেন আসবে এমসিকিউ এবং সিকিউ উভয় ক্ষেত্রে। ওকে, তো এই যে স্টেপ বাই স্টেপ যে কিছু আমরা রিপ্রেজেন্টেশন পাওয়া শুরু করি, ওই বিষয় নিয়ে আমাদের চ্যাপ্টারটা একটু আলোচনা করে নিলাম, যার যেন খুব ইজিলি আমরা সলভ করতে পারি। দেখো, প্রথম অধ্যায় নিয়ে আমাদের এমসিকিউ আমরা শুরু করে দিই। সবগুলোই কিন্তু বোর্ডে আসা এবং টপিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো মিলিয়ে আমরা তৈরি করেছি। 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা, 1935 সালের ভারত শাসন আইন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কি ব্রিটিশ ল। ঠিক আছে, ব্রিটিশ রুলের সবচেয়ে ইম্পর্টেন্ট আইনটা ছিল বলা যায়, যে যেটা আসলে বাঙালিদের জীবনে প্রভাব ফেলেছিল বড় রকমের, যেটা হলো ভারত শাসন আইন 1935। এটার মাধ্যমে কি করা হয়েছিল জানো? এটার মাধ্যমে 1919 সালে ভারত শাসন আইনে করা যে ডায়ারকি সিস্টেম, আচ্ছা আমি তোমাদের বলছি ডায়ারকি, বা তোমাদের বইয়ে দ্বৈত শাসনও লেখা আছে, বাট এই দ্বৈত শাসন কিন্তু নবাবী যে দ্বৈত শাসন সেটা থেকে কিন্তু এইটা আলাদা। ওইটা ছিল কি, দেওয়ানি হলো নবাবের হাতে এবং দেওয়ানি হলো ব্রিটিশ পাওয়ারের হাতে, কোম্পানির হাতে, এবং নিজামত হইলো কি নবাবের হাতে, মানে প্রেজেন্ট নবাবের হাতে। ওইটা ছিল ওই দ্বৈত শাসন, ব্রিটিশ রুল শুরু হওয়ার পরপরই যেটা। কিন্তু এই দ্বৈত শাসন বলতে বোঝানো হয়েছিল কিছু পার্ট, শাসনের কিছু অংশ এটা থাকবে গভর্নর এবং তার উপদেষ্টাদের হাতে, এবং কিছু অংশ থাকবে কি এই যে নির্বাচিত যারা হচ্ছে ইন্ডিয়া থেকে তাদের হাতে। এইটা হলো ডায়ারকি। আর ওইটা হইলো কি ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা ডুয়াল রুল। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই 1935 সালে সবচেয়ে ইম্পর্টেন্ট ভারত শাসন আইনের অংশ ছিল, এক নাম্বার ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন, আচ্ছা প্রদেশে না হয় স্বায়ত্তশাসন হলো, কিন্তু আরেকটা ব্যাপার চেষ্টা করা হয়েছিল বা উদ্যোগ নেওয়া হয়েছিল বা অ্যাপিল করা হয়েছিল, সেটা হইলো কেন্দ্রীয় সরকারে ডায়ারকি অথবা দ্বৈত শাসন জারি রাখার, কিন্তু ভারতীয় নেতাদের প্রতিরোধের কারণে কিন্তু আলটিমেটলি সেটা সম্ভব হয়েছিল না। এবং ব্রিটিশ ভারতের যত প্রভিন্সেস ছিল সবগুলো মিলিয়ে একটা ফেডারেশন অথবা যুক্ত রাষ্ট্রীয় সরকার, ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় সরকার। এছাড়া ফেডারেশন তৈরি করলে বিভিন্ন ব্যাপার চলে আসে, ধরো ফেডারেল ব্যাংক, তারপরে ফেডারেল কোর্ট, এই টাইপের কিছু কথাও বলা হয়েছিল। ভোটাধিকার কিন্তু সর্বজনীন ছিল না, সবাই পায় নাই, ঠিক আছে। শিক্ষা ভিত্তিক বা সম্পদ ভিত্তিক এইরকম কিছু সেগমেন্ট ছিল ভোটাধিকারের। তো সর্বজনীন ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এটাও কিন্তু সবাই পায় নাই, এবং এই ব্যাপারগুলো মেইন ছিল বলা যায়। ওকে, দেখেন আছে কালি বেশি মোটা হয়ে গেছে কলমের, একটু চিকেন করে নিলে সুন্দর লাগে। তুমি অলরেডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে, মেইন বৈশিষ্ট্য একটা তুমি পেয়ে গিয়েছো অলরেডি, যুক্তরাষ্ট্রীয় সরকার। সবগুলো প্রভিন্সেস বা ব্রিটিশ ভারতীয় যে প্রভিন্স গুলো ছিল ওইগুলো মিলিয়ে একটা যুক্তরাষ্ট্রীয় বলতে কিন্তু আমেরিকান না, এখানে ফেডারেশন বুঝিয়েছে। ওকে, দেখেন তারপরে 1935 সালে ভারত শাসন আইনের কোন রাজ্যকে বিভক্ত করা হয়? এই প্রশ্নটা অনেকবার আসে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ইজি প্রশ্ন, কেউ ভুল করার কথা না। এটার অ্যান্সার হলো ব্রহ্মদেশ। ঠিক আছে, ব্রহ্মদেশ বলতে কি বর্তমানে যে বার্মা বা মিয়ানমার, ঠিক আছে, এটাকে বোঝায়। মিয়ানমারই কিন্তু বার্মা। ছোটবেলায় আমরা বিভিন্ন বার্মিজ মার্কেট দেখতাম না চট্টগ্রাম বা কক্সবাজার গেলে, কক্সবাজার পার্টিকুলারলি, ওইগুলো কিন্তু বার্মা বলতে মিয়ানমারকেই বোঝায়।
তারপরে দেখেন 1935 সালে ভারত শাসন আইনের শাসন সংক্রান্ত বিষয়কে কয় ভাগে ভাগ করা হয়? আচ্ছা, শাসন সংক্রান্ত যে বিষয়, ঠিক আছে, সকল বিষয়কে দুই ভাগে ভাগ করা হয়। একটা ছিল সংরক্ষিত সংরক্ষিত বিষয়াবলী, আরেকটা ছিল হস্তান্তরিত। ঠিক আছে, সংরক্ষিত বিষয়গুলো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো ডিল করে, যেমন পুলিশ সার্ভিস, পররাষ্ট্রনীতি, এগুলো। ঠিক আছে, আর হস্তান্তরিত বিষয় হলো শিক্ষা খাত, সেবা খাত, স্বাস্থ্য খাত, এগুলো। ওকে, দুই ভাগে ভাগ করা হয়েছিল শাসনের বিষয়বস্তুগুলো, এগুলো আমরা জানি। তারপরে দেখেন 1935 সালের ভারত শাসন আইন। ঠিক আছে, দেখো 35 সালের ভারত শাসন আইন কিন্তু একদম মানে কোর টপিক বলা যায় এই চ্যাপ্টারের। এটা কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল, মানে এই দেখো প্রদেশকে কোন কোন ক্ষমতা দেওয়া হয়েছিল এটা কিন্তু দেখা লাগবে। আমরা দেখলাম না যে ইম্পর্টেন্ট বিষয় যেগুলো ছিল কি সংরক্ষিত এবং হস্তান্তরিত বিষয়গুলো ছিল কি প্রদেশের হাতে। এখন প্রদেশকে দেওয়া হয়েছিল হস্তান্তরিত বিষয়গুলোর মধ্যে প্রদেশকে দেওয়া হয়েছিল, দেখো আইন শৃঙ্খলার এটা দেওয়া হয়েছিল, মানে প্রাদেশিক আইন শৃঙ্খলা প্রদেশ কি করবে, নিজেরা মেনটেন করবে। তারপরে কোশ্চেন দেখো, এখানে পৌরনীতিতে কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ তোমার জ্ঞানমূলক, ওইগুলো আমরা ফার্স্ট কি চলে যাবো, ওগুলো তুমি বই পড়লেই কি বলে মোজাম্মেল স্যারের বইতেই কিন্তু সব ডিটেইলস তুমি পেয়ে যাবে। 1937 সালের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন কারা পায়? ওকে, এইটা জ্ঞানমূলক কোশ্চেন এবং এটা আসলে এক্সপ্লেনেশন কিছু নয়। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছিল মুসলমান স্বতন্ত্র দল। ওকে, তারপরে দেখেন নেক্সট বোর্ড কোশ্চেনে চলে যাই। ব্রিটিশ সরকার কত সালে স্যার সাইমনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে? আচ্ছা, স্যার সাইমনের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়েছিল এটার নাম আমরা কি জানি? সাইমন কমিশন, তাই না? এটা খুব ফেমাস ভাবে এবং আমরা জানি এটা 1927 সালে ছিল। সাইমন কমিশন কি লিখে দিচ্ছি, সাইমন কমিশন 1927। ওকে, হোপফুলি মনে থাকবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। দেখেন 1935 সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটা ছিল? ঠিক আছে, দেখেন 1 নাম্বার কি দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি? অবশ্যই না। গণপরিষদ গঠন, এখানে কিন্তু গণপরিষদের কথাও কোনো বলা হয় নাই। ভারত সচিব পদের বিলুপ্তি সাধন, এই সম্পর্কেও কিছু বলা নাই। সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ, এই যে যুক্তরাষ্ট্রীয় সরকার বা যুক্তরাষ্ট্র গঠন এই প্রভিন্স গুলো দিয়ে, এটাই কিন্তু বারবার উঠে আসছে, শুরুতেও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তারপরে দেখেন 1935 সালের ভারত শাসন আইনে কোনটি প্রতিষ্ঠা করা হয়? ঠিক আছে, ভারত শাসন আইনে কোনটি প্রতিষ্ঠা করা হয়? 1 নম্বরে বলেছে যুক্তরাষ্ট্রীয় আদালত, 2 নম্বরে বলেছে ভারতীয় ইউনিয়ন গঠন, তারপরে মন্ত্রিসভা গঠন, কর্তৃত্বহীন মন্ত্রিসভা গঠন। আচ্ছা, এই তিনটার কথা কিন্তু একবারও বলা নাই কোথাও। আমি বলেছিলাম যে ফেডারেল কোর্টের কথা। ফেডারেল কোর্ট বলতে কি যুক্তরাষ্ট্রীয় আদালতের কথা বোঝানো হচ্ছে। ওকে, পরের কোশ্চেন দেখেন 1935 সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় শাসনকে ঠিক আছে দুই ভাগে বিভক্ত করা হয় কেন? আচ্ছা, কেন্দ্রীয় শাসন বলতে একদম সেন্টারের শাসনটা বোঝাচ্ছে, প্রভিন্স না, প্রাদেশিক শাসন না। ওকে, এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এদেরকেও দুই ভাগে ভাগ করা হয়েছিল। কোন দুই ভাগে? সংরক্ষিত বিষয়াবলী একদিকে এবং হস্তান্তরিত বিষয়াবলী একদিকে। ওকে, তারপরে দেখেন অপশনগুলো দেখি। কেন্দ্রীয় শাসন থাকার জন্য তো আসলে দুই ভাগে বিভক্ত করার কোনো প্রয়োজন ছিল না। এক ভাগের দায়িত্ব নিল গভর্নররা, আরেক ভাগের দায়িত্ব দিল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের। আচ্ছা, তাহলে তো কেন্দ্রীয় শাসন থাকার জন্য নিশ্চয়ই এটা করে নাই। এটা আরো কি শাসন ব্রিটিশদের হাতে রাখার জন্য করা হয়েছিল, তাই না? কেন্দ্রের দ্বৈত শাসন প্রবর্তিত হওয়ার জন্য, যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তনের জন্য, বৃহত্তর ব্রিটিশ রাজ্য পরিচালনার জন্য। অ্যান্সার হবে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত হওয়ার জন্য। ওই যে গভর্নরদের হাতে কিছু কি থাকলো, কিছু পাওয়ার থাকলো, এটা কিন্তু দ্বৈত শাসন তৈরি করলো কেন্দ্রে, প্রভিন্সে না। প্রভিন্সিয়াল অটোনমি কিন্তু দিয়ে দিয়েছিল 35-এর আইনে, তাই তো? কেন্দ্রে যখন কিছু পাওয়ার গভর্নরদের হাতে, কিছু পাওয়ার ইলেক্টেড মানুষদের হাতে, তখন কিন্তু এটা একটা ডায়ার্কি তৈরি করছে। ওকে, তারপরে দেখেন 1935 সালের আইনে কোন বিভাগের প্রাধান্য রক্ষার ব্যবস্থা করা হয়? এটা নিঃসন্দেহে একটা মানে জ্ঞানমূলক হিসেবে অনেক অনেক আসে। মনে রাখবেন শাসন বিভাগ, কারণ
তখনই কিন্তু এমন একটা সময় চলছে মানুষের মধ্যে কি একটা স্বাধীন জাতীয়তাবাদী একটা ব্যাপক চেতনা ঢুকে গিয়েছে, তাই না? তখন কিন্তু শাসন করাটা মুখ্য হয়ে দাঁড়িয়েছিল, বা শাসন করার কাঠামো তৈরি করাটা মুখ্য হয়ে দাঁড়িয়েছিল ব্রিটিশদের জন্য। ওকে, এখানে আনসার হবে কি নিঃসন্দেহে শাসন বিভাগ। তারপরে দেখেন কোন সালের আইনে প্রাদেশিক গভর্নরের পদ সৃষ্টি করা হয়? কোন সালের আইনে প্রাদেশিক গভর্নরের পদ সৃষ্টি করা হয়? পুরোপুরি জ্ঞানমূলক কোয়েশ্চেন, ঠিক আছে? এটা অ্যান্সার কি হবে? 1909, 1919, 1905 নাকি 1947? 47 তো অবশ্যই না। 1919 সালে কি 19 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত শাসন আইনেও এই সম্পর্কে বলা হয় নাই। 1909 সালের মডেলমেন্টো অ্যাক্টেও কিন্তু এখানে বলা হয় নাই। এই যে 1905 সালে প্রথম প্রাদেশিক গভর্নরের পদ সৃষ্টি করা হয়। তারপরে দেখেন 1935 সালের সাধারণ নির্বাচনে কয়টি প্রদেশ কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? কয়টি প্রদেশ আর কি কংগ্রেস অনেক অনেক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল? এখানে এইটাও পুরোপুরি জ্ঞানমূলক। এখানে উত্তর হবে কি 8টি, ঠিক আছে? কনফিউজ যাতে না হয়, সবগুলো আমি বলতেছিও না, অ্যান্সার গুলো মানে অপশন গুলো বলতেছি, যেগুলো জ্ঞানমূলক একদম এক কথায় উত্তর বা মনে রাখার জিনিস, বোঝানোর কিছু নাই, সেগুলো আমি কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট উত্তর বলে দিচ্ছি। পরীক্ষার বেশি দিন নাই, জাস্ট সেভিং ইওর টাইম। ওকে, 1935 সালের ভারত শাসন আইনের অধীনে, দেখ 35 সাল এই টপিকে বা এই চ্যাপ্টারে এইটাই আসলে মেইন। 35 সালের ভারত শাসন আইনের অধীনে ভারতবর্ষে কয়টি প্রদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? এটাও পুরোপুরি জ্ঞানমূলক এবং এটার অ্যান্সারও খুবই নির্দিষ্ট। 11টা প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। এগুলো কি ফর ইয়ার ডিস্ট্রাকশন, এগুলো কোনোটাই হবে না। 9, 10, 12 সবগুলো ভুল। 11টা প্রদেশে ভারতবর্ষে কি হয়েছিল? সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপরে দেখেন 1937 সালের নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে? পুরোপুরি ফুললি জ্ঞানমূলক কোশ্চেন। 37 সালের নির্বাচনে মুসলিম লীগ কতটা আসন লাভ করেছিল বলেন তো? 108টি। ওকে, 103 নয়, 149 নয়, 201টি নয়, 108টি সিট লাভ করেছিল কে? মুসলিম লীগ। পরবর্তী কোশ্চেনে চলে যাই। 1937 সালের প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশের সর্বমোট আসন কত ছিল? এইটাও পুরোপুরি জ্ঞানমূলক কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ 200 অপশন দেওয়া আছে, 220 দেওয়া আছে, 235 দেওয়া আছে, 250 দেওয়া আছে। অ্যান্সার হবে 250, 250টি। ওকে, তারপরে ওকে আমরা একটা মাঝে একটু আমরা রেস্ট করি। তোমরা যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখো, আমাকে অথবা আকাশ ভাইয়ের পড়ানো তোমাদের ভালো লাগে, আমাদের ভার্সিটি বিজয় কোর্স কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যাদের স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন যারা বুনছে ছোটবেলা থেকে, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা একদম ডেডিকেটেড। ফার্স্ট টাইম যারা পরীক্ষা মানে এই যে অ্যাডমিশন দিচ্ছ তোমরা, তোমাদের সকলেরই টার্গেট থাকে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। বিশেষ করে হিউম্যানিটিস বা বিভাগ পরিবর্তন যারা করতে চাও, অন্বেষণের আকাশ ভাই এবং অর্ক ভাই তোমাদের পাশে কিন্তু সব সময় আছে, যে কোনো প্রয়োজনে আছে ইনশাআল্লাহ। ওকে, চলো চলে যাই আমরা আমাদের কোয়েশ্চেন সলভিং এ। এখানে কিছু বহুপদী চলে আসছে, দেখো 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হলো, আচ্ছা দেখি প্রথমে একটা থেকে একটা আসি। প্রাদেশিক স্বায়ত্তশাসন, এটা কি ছিল? অবশ্যই, এটা ওয়ান অফ দ্য মেইন, ঠিক আছে? তারপরে দেখুন দ্বৈত শাসন। দ্বৈত শাসন টোটালি না হলেও এটা কিন্তু মেইনলি কোথায় ছিল? দ্বৈত শাসন কেন্দ্রে। সো এটা কিন্তু ভুল না, আসলে কেন্দ্রে কিন্তু একটা দ্বৈত শাসন তৈরি করার প্রচেষ্টা করা হয়েছিল, বাট পরবর্তীতে সাকসেসফুল হয় নাই, বাট বৈশিষ্ট্য কিন্তু এটা ছিল। সার্বজনীন ভোটাধিকার, সার্বজনীন ভোটাধিকার বলতে বোঝায় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যেটা কিন্তু 35 সালের ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ছিল না। ওকে, সো এইটা কিন্তু ছিল না। অ্যান্সার কোনটা হবে? নিঃসন্দেহে 1 ও 2 যেটা দেখতে পাচ্ছ। তারপরে দেখেন 1919 সালের ভারত শাসন আইনে, 19 সালেরটা কিন্তু, ঠিক আছে, মন্টেগো চেমসফোর্ড, এই আইনের বিরুদ্ধে ভারতীয় কংগ্রেস কোন আন্দোলনের ডাক দেয়? স্বরাজ আন্দোলন, ব্রিটিশ বিতাড়ন আন্দোলন, অসহযোগ আন্দোলন নাকি সত্যাগ্রহ আন্দোলন? অ্যান্সার হবে সত্যাগ্রহ আন্দোলন। জ্ঞানমূলক কোশ্চেন, খুবই ইজি, ঠিক আছে? 19 সালের এক, ঠিক আছে? 19 সালের সাথে কানেকশন কোনটার? কোন আন্দোলনের? সত্যাগ্রহ। তারপরে দেখেন 1946 সালে প্রাদেশিক নির্বাচনে সর্বমোট কতটি আসন ছিল? এটাও পুরোপুরি জ্ঞানমূলক কোশ্চেন। প্রাদেশিক নির্বাচনগুলোতে আসনের সংখ্যা, ঠিক আছে, মানে আসনের সংখ্যা কেন প্রয়োজন এটা তুমি কি একবার ভেবেছো? কেন পড়তেছো? কারণ এই যে সময়ের সাথে সাথে তুমি একটু বোঝার চেষ্টা করতে হবে যে
সময়ের সাথে সাথে বাঙালিদের রিপ্রেজেন্টেশন বা ভোটিং পাওয়ার বা ইলেক্টেড হওয়ার ক্ষমতাও কিন্তু বাড়ছে। 46 সালে অ্যান্সার কত হবে দেখলেই তুমি বুঝতে পারবা। 46 সালে নির্বাচনের টোটাল আসন ছিল 1585টা। ঠিক আছে, এখানে দেখো 1 2 3 তিনটা অপশনই কিন্তু কি ভুল। 4 নম্বরে দেখতে পাচ্ছ 1585। আচ্ছা, এই টাইপের একটা কোয়েশ্চেন আমরা একটু আগেই করছি, চলেন দেখি। 37 সালের প্রাদেশিক নির্বাচনের মোট আসন ছিল কয়টা? 250টা। দেখো 37 থেকে কত বছর? 37 থেকে 46, 9 বছরে সিট বাড়ছে কত? 250 থেকে। ঠিক আছে, 250 ছিল কত সালে? 37। এই 9 বছরে একটু চিন্তা করেন সিট বাড়ছে কতগুলো আমাদের। কারণ জাতীয়তাবাদী চেতনা তখন মানুষের মধ্যে তুঙ্গে, মানুষ কি ব্রিটিশদের চাচ্ছে বিতাড়িত করার জন্য। ওকে, তারপরে দেখেন ভারত শাসন আইনে 1935 সালেরটা, ঠিক আছে ফাইনালটা, প্রাদেশিক তালিকায় ছিল কি কি? এখানে প্রাদেশিক তালিকায় ছিল কোন বিষয়গুলো আমরা সকলে জানি, যেহেতু অটোনমি দেওয়া হয়েছিল, হস্তান্তরিত বিষয়গুলো বেশি ছিল। এবং তোমাদের বই থেকে তোমরা একটু এইটা সম্পর্কে ভালো ধারণা নিবে। আইন শৃঙ্খলা ছিল, আগে আমরা দেখেছি। পররাষ্ট্র সংক্রান্ত কিন্তু কোনোভাবেই সম্ভব না। পররাষ্ট্র সংক্রান্ত বিষয়গুলো সবসময় ব্রিটিশরা চাইতো ওদের আন্ডারে রাখতে, ঠিক আছে, এটা না। শিক্ষা, বিষয় শিক্ষা মানে একদম যে জেনারেল এডুকেশন, এটা কিন্তু প্রাদেশিক সরকারের অটোনমির আন্ডারে ছিল। সো 1 আর 3 কোথায় দেখতে পাচ্ছ? দেখো তো 1 আর 3 খ নাম্বার এখানে আনসার। পরবর্তীতে দেখো 1935 সালের ভারত শাসন আইনে ড্যাশ যুক্তরাষ্ট্র গঠনের ব্যবস্থা করা হয়। তারপরে বলেছে প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রবর্তন করা হয়। 1 নম্বরও ঠিক, 2 নম্বরও ঠিক। ঠিক আছে, 3 নম্বর দেখি। কেন্দ্রীয়, এখানে কেন্দ্রীয় হবে, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধের মীমাংসা করা হয়। আচ্ছা, এইখানে তোমরা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 35 সালে ভারত শাসন আইনে পার্সপেক্টিভে যদি চিন্তা করো, এখানে সবগুলোই কারেক্ট অ্যান্সার হয়। ওকে, কারণ এই যে আমরা দেখতে পাই বিভিন্ন বিরোধী মীমাংসা করা হয় বলতে বিভিন্ন টাইপের ডিসিশন নেওয়া হয়, কিন্তু ব্রহ্মদেশকে আলাদা করে দেওয়া হচ্ছে, তাই না, অটোনমি দেওয়া হচ্ছে, এই টাইপ প্রবলেম গুলো সলভ করা হয় আলটিমেটলি। দেখেন এখানে বলেছে অরাষ্ট্রের একটা রাষ্ট্র দিয়েছে, ধরেন এ, ঠিক আছে, বা অরাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতা সংবিধানের মাধ্যমে প্রদেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে অটোনমি দিয়ে দেওয়া হয়েছে প্রদেশদের। এখানে যুক্তরাষ্ট্রীয় সরকারের কাঠামো সঠিকভাবে অনুসরণ করা হয় নাই, মানে প্রদেশগুলোকে ক্ষমতা দিয়েছে ঠিকই, কিন্তু ফেডারেশন গঠন হয় নাই। ঠিক আছে, গভর্নমেন্ট সিস্টেম যে ফেডারেল গভর্নমেন্ট গঠন করা হয় নাই, ফলে প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা সম্ভব করা হয় নাই। অবশ্যই সম্ভব করা যাবে না, কারণ তারা তো রেসপন্সিবল না বা অ্যাকাউন্টেবল না, কারণ ফেডারেশন প্রপারলি গঠন করাই হয় নাই। ফলে প্রদেশগুলো, আচ্ছা, উদ্দীপকে কোন সাংবিধানিক আইনের কথা বলা হয়েছে? ঠিক আছে, এখানে কিন্তু সেম ব্যাপারটাই হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনে। প্রদেশ অটোনমি পেয়ে যায়, কেন্দ্রীয় সরকারের ডায়ার্কি রাখার চেষ্টা করা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের ফেডারেশন করার চেষ্টা হয়েছিল সবগুলো প্রদেশ নিয়ে, আলটিমেটলি কিন্তু পসিবল হয় নাই। ওকে, মিলটা দেখো, অ্যানালজিটা দেখো, অ্যানালজিটা কিন্তু মিলাইতে হবে, বুঝতে হবে। এবার সেম উদ্দীপকেই দেখো সেকেন্ড প্রশ্নটা দেখো, এটা কিন্তু উদ্দীপকটা সেম। 35 সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিচ্ছিন্ন করা হয়? খুবই ইজি, শুরুতেই পড়েছি, ব্রহ্মদেশ। ওকে, পরের কোশ্চেন দেখে ফেলি। 1935 সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা ছিল অর্থবহ, অর্থহীন, মাধুর্যময়, অগণতান্ত্রিক। ঠিক আছে, আচ্ছা, প্রাদেশিক শাসন ব্যবস্থাটা আসলে কেমন ছিল? আসলে এটা কিন্তু একটা ছোটখাটো ধোঁকাবাজি ছিল। কিভাবে? কারণ আলটিমেটলি একটা ফেডারেশন তৈরি করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা জারি রাখা হচ্ছে। সো এটা কি, এটা জাস্ট একটা মূলা খাওয়ানো টাইপ ছিল। যদি তুমি ইতিহাসের পাতা ঘেটে দেখো, এটা আসলে পিওর মূলা খাওয়ানোই ছিল। ঠিক আছে, সো এইটা কিন্তু অর্থহীন ছিল, অর্থবহ ছিল না, মাধুর্যময় ছিল না, অগণতান্ত্রিক। আসলে গণতান্ত্রিক ছিল, বাট সবার রিপ্রেজেন্টেশন না থাকলেও গণতান্ত্রিক ছিল, তবে এটা অর্থহীন ছিল, কারণ মূলা খাওয়াইতে চাইছিল সিম্পলি। তারপরে দেখেন, কোন ভারতীয় আদালতে মিস্টার ক এর বিচার হতো না। মিস্টার ক বলতে কাকে বোঝানো হয়েছে? একজন গভর্নর জেনারেলের বিচার কখনো কোনো ভারতীয় আদালতে হতো না।
ইভেন আসলে সত্যি অ্যাকচুয়াল ফ্যাক্ট যদি জিজ্ঞেস করো, কোনো ইউরোপীয় কর্মকর্তার বিচারই আসলে ভারতীয় আদালতে হতো না, বুঝতে পারছেন? এবং এইটা নিয়ে কিন্তু অনেক কথা উঠেছিল, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও তৈরি হয়েছিল একসময়। বইয়ে হয়তো এগুলো নাই, বাট কোনো ইউরোপীয় কর্মকর্তারই কিন্তু ভারতীয় আদালতে, কোনো ভারতীয় যখন ভারতীয়রা শিক্ষিত হওয়া শুরু করছে, ভদ্রলোক সমাজে প্রবর্তিত হচ্ছে, তখনও কিন্তু কেউ জাজ হলে কোনো ইউরোপীয় বিচার করতে পারতো না। So answer will be গভর্নর জেনারেল। তারপরে দেখেন প্রাদেশিক মন্ত্রিসভা তাদের যাবতীয় কাজের জন্য কার নিকট দায়ী থাকবে? এটার অ্যান্সার কি? প্রাদেশিক মন্ত্রিসভা তাদের যাবতীয় কাজের জন্য, এটা কিন্তু 35 সালের ভারত শাসন আইনের উপর বেস করে জিজ্ঞেস করা হয়েছে। মন্ত্রীরা দায়ী থাকতো কার উপর? রাষ্ট্রপতির উপর। ওকে, তোমাদের সময় যত বাঁচানো যায়, অনেকগুলো এমসিকিউ সলভ করছি তো আমরা। গভর্নর জেনারেল সাধারণত কত প্রকারের ক্ষমতার অধিকারী ছিলেন? আমরা ইউজুয়ালি দেখেন রাষ্ট্রের দায়িত্ব কয় রকমের: এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। ঠিক আছে, এই 3 টাইপের দায়িত্বই ছিল গভর্নর জেনারেল। কারণ এক্সিকিউটিভের দিক থেকে তিনি ছিলেন কি? প্রধান নির্বাহী। ঠিক আছে, এবং তার কিছু জুডিশিয়াল পাওয়ার কি রকম ছিল, তাই সে চাইলে কি ধরো মৃত্যুদণ্ডাদেশ এগুলো কি করতে পারতো? মওকুফ করে দিতে পারতো, এরকম ছিল। এবং অবশ্যই সে আইন পাশও করতে পারতো। 3 টাইপের পাওয়ারই ছিল। সো এখানে অ্যান্সার হবে 3 প্রকার। ঠিক আছে, সো কত প্রকার এটা কি দেখেন, শাসন পাওয়ার ছিল, বিচার ছিল এবং আইন তৈরির পাওয়ারও ছিল। ঠিক আছে, লেজিসলেটিভ পাওয়ার ছিল। তারপরে দেখেন ব্রিটিশ রাজা মনোনীত প্রতিনিধি কারা ছিলেন? ব্রিটিশ রাজা দ্বারা মনোনীত কারা হতো বলেন তো? অ্যান্সার হবে, দেখো, ভাইসরয়গণ, গভর্নরগণ, গভর্নর জেনারেল, বড়লাটগণ। গভর্নর জেনারেল তো অবশ্যই, অ্যাকচুয়ালি পুরা গভর্নরগণ কি সবাই কি ছিল? ব্রিটিশ রাজা মনোনীত প্রতিনিধি। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, ব্রিটিশ রাজার মনোনীত প্রতিনিধিগণ কিভাবে নিয়োগপ্রাপ্ত হতেন? ব্রিটিশ রাজার মনোনীত প্রতিনিধি বলতে বোঝায় যাদেরকে ব্রিটিশ রাজা বা রানী নিজেই কি করতেছেন? নিয়োগ দিচ্ছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিসভা এদের কর্তৃক না, এদের মনোনীত মানে কি? এরা নিজেরা নিয়োগ করছে, এটা মনে রাখবা। ওকে, অ্যান্সার হবে কি? রাজা বা রানী কর্তৃকই তারা নিয়োগ প্রাপ্ত হতেন। ওকে, প্রবাবলি আমাদের ফার্স্ট চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো ছিল গুরুত্বপূর্ণ, এগুলো আমরা শেষ করেছি। এবং একটা জিনিস মনে রাখবা যে আমি সবসময় বলতেছি যে তোমাদের এইচএসসি খুব ভালো মতো দাও, এরপরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন জার্নিটা খুব স্মুথ করার জন্য আমরা তোমাদের সব সময় পাশে আছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে অ্যাডমিশন সময়েও। তবে এইচএসসির আগ পর্যন্ত প্রতিটা সাবজেক্টে তোমাদের পাশে আমরা অন্বেষণ আছি। ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম পোলাপান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পরিণতি প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে প্রথমেই কমেন্টে সবাই জানিয়ে দাও ক্লাসটি শুরু হওয়ার আগে। এবং প্রথম পত্রের এমসিকিউ সলভের ক্লাসের পর আমরা কিন্তু অলরেডি চলে আসছি দ্বিতীয় পত্রের প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ সলভিং এ। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার যেটা, ওইটার কিন্তু অলরেডি ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। পরের চ্যাপ্টারে আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায়, পাকিস্তান থেকে বাংলাদেশ, অর্থাৎ 1947 সাল থেকে 1971 সালের বিভিন্ন রাজনৈতিক ব্যাপার, বিভিন্ন আইন, এগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা মূলত। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট আইন আছে, যেমন ভারত শাসন আইন, ভারত স্বাধীনতা আইন, তারপর লাহোর প্রস্তাব, মোহাম্মদ আলী জিন্নাহ টু নেশনস থিওরি, সবকিছু মিলিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। একটা ব্যাপার দেখো, তোমাদের আরেকটা বিষয়, ওকে, আমরা সবগুলো বিষয় ক্লাসের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের একদম প্রথম প্রশ্নটা, আমাদের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সবাই, বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি কি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, 1947-এর পরে ধর্মের ভিত্তিতে ভারতের
উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল মিলে কি পাকিস্তান রাষ্ট্র তৈরি করা হয়েছিল। কিন্তু আমাদের এথনিসিটি কিন্তু আলাদা ছিল, আমাদের কালচার আলাদা ছিল, এবং এর মধ্যে বড় পার্থক্য ছিল কি ভাষা, তাই না? 52 সালে কিন্তু এ নিয়ে ভাষা আন্দোলনও হয়েছে। আচ্ছা, এবং বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা, এটা মূলত শুরু হয় এখান থেকেই, এবং ধর্ম কিন্তু আমাদের ভিত্তি ছিল না, ইতিহাস ঐতিহ্য এখানে ভিত্তি না, রাজনৈতিক চেতনা ভিত্তি ছিল না ইনিশিয়ালি। দেখো মূল ভিত্তি, এখানে মূল ভিত্তিটাই কিন্তু মেইন পয়েন্ট। মূল ভিত্তিটা আলটিমেটলি ছিল ভাষা। পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা উর্দু ছিল? আচ্ছা, আমরা জানি যে ভাষা আন্দোলনের সময় একটা মেইন বিষয় যেটা নিয়ে ক্ল্যাশ ছিল বা দ্বন্দ্ব ছিল, সেটা হইল ভাষা, তাই না? উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বানানোর কথা ছিল, কিন্তু এটা কত ইললজিক্যাল প্রস্তাব ছিল একটু চিন্তা করে দেখো। 3.27% মানুষের ভাষা কি ছিল? উর্দু ছিল, ঠিক আছে? টোটাল পাকিস্তানের শতকরা 3.27। এটা কিন্তু এমসিকিউ আসার মতো একটা খুব ভালো একটা কোয়েশ্চেন, ঠিক আছে? তো এটার চান্স কিন্তু অনেক বেশি। তারপরে দেখেন, লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়? দেখেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা মানে মূলত পাকিস্তান তৈরি হয়েছিল ভারতের কোন কোন অঞ্চল নিয়ে। আমি একটু আগে বলছি পূর্বাঞ্চল মানে আমাদের এলাকা, এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের দিকটা, ফ্রন্টিয়ার না আসলে, দেখো নর্থ ওয়েস্ট যে দিকটা ছিল ভারতের, ঠিক আছে, নর্থ ওয়েস্ট যে পোর্শনটা ছিল ওইখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল। এই দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। ওকে, আশা করি বুঝতে পারছেন, এইটা আমাদের অ্যান্সার। ভারতে মাত্র 2টি জাতি বাস করবে, এই 2টি জাতি, ঠিক আছে, এখান থেকে আসছে কি দ্বিজাতি তত্ত্ব। এই থিওরিটা কার দেওয়া? এই থিওরিটা মোহাম্মদ আলী জিন্নাহর দেওয়া, ঠিক আছে? এই যে টু নেশনস থিওরি বা দ্বিজাতি তত্ত্ব নিয়ে যতগুলো মানে এমসিকিউ আছে, শুধু একটা মানুষের নামই ইনক্লুড হয়, সেটা কে বলেন তো? মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে দেখেন, পাকিস্তানের মোট কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে? এই কোশ্চেনটাও কিন্তু ওই যে উর্দু ভাষাভাষী কত পার্সেন্ট ছিল ওইটার মতো এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে 56%। অতঃপর দেখেন, পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর কোন শহরকে রাজধানী করা হয়েছিল? পাকিস্তান, একটা জিনিস মনে রাখবা, পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হলো কত সালে? 1947 সালে। এরপরে করাচি ছিল পাকিস্তানের রাজধানী, পরবর্তীতে কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়েছে। এখন কি বলেন তো? এখন ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে সর্বমোট কত বছর উপনিবেশিক শাসন পরিচালনা করে? ব্রিটিশরা প্রায় 200 বছর, এই ব্যাপারটা মনে রাখবেন, প্রায় 200 বছর শাসন করেছিল। কারা? কোম্পানি এবং ব্রিটিশ শাসন মিলে, রানী শাসন মিলে, ঠিক আছে? কত সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়? আমরা জানি যে ভারত এবং পাকিস্তান দুইটারই জন্ম হয়েছিল কত সালে? 47 সালে, জাস্ট একদিন আগ পিছে, 14 আগস্ট এবং 15 আগস্ট। পাকিস্তান বাঙালিদেরকে কত বছর শাসন করেছিল? পাকিস্তানের শাসন ছিল, ছোটবেলা থেকে আমরা পড়তেছি তাই না, শাসন ও শোষণ করেছিল দীর্ঘ 24 বছর, 47 থেকে 1971। পাকিস্তান আমলে বর্তমান বাংলাদেশের নাম কি ছিল? বর্তমান বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। বাংলাদেশের মুক্তি সংগ্রাম কয় মাস ছিল? আমরা জানি দীর্ঘ 9 মাস। রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছিলাম আমাদের এই স্বাধীনতা। 1971 সালে কত তারিখে বাংলাদেশের জন্ম হয়? বিজয় দিবসের তারিখ কত? একবার ছোটবেলার পড়া, 16 ডিসেম্বর দিন আমাদের স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি ধরনের সংগ্রাম ছিল? এটা কি সামরিক সংগ্রাম ছিল, অহিংস সংগ্রাম ছিল, প্রতিহিংসামূলক সংগ্রাম ছিল, নাকি সশস্ত্র সংগ্রাম ছিল? শুধু সামরিক কিন্তু এটা ছিল না, এটা অহিংসও ছিল না, ঠিক আছে? তারপরে এটা প্রতিহিংসামূলক বা রিভেঞ্জফুল ছিল না, এটা আমাদের নিজেদের স্বাধীনতার আন্দোলন ছিল, এটা ছিল, এবং এটা সশস্ত্র ছিল, ঠিক আছে? এটা কি জাস্ট পলিটিক্যাল মুভমেন্ট ছিল না, এটা কিন্তু কি সশস্ত্র সংগ্রাম ছিল। ওকে, এবং সর্বস্তরের মানুষ এখানে যুদ্ধ করেছিল, শুধু সামরিক বাহিনীর সামরিক সংগ্রাম এটা ছিল না। কোন আইনের ভিত্তিতে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়? ভারত স্বাধীনতা আইন 1947, এইটার ভিত্তিতে স্বাধীন পাকিস্তান এবং স্বাধীন
ভারতের জন্ম হয়েছিল। 1947 সালে কোন আইন অনুযায়ী পাকিস্তানের সংসদীয় গণতান্ত্রিক, দেখেন 47 সালের কথা মেনশন করছেন, আমি কিন্তু বলছি 47 সালের মেইন আইনটাই ছিল কি, তো আপনাদের বই অনুযায়ী ভারত স্বাধীনতা আইন। ওকে, ভারত শাসন আইন কিন্তু আগের। ভারত শাসন আইন কোনটা? 1909 এবং 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা আমরা বলি, তাই না? ভারত শাসন আইন ওইটা। ওকে, আর 47 সালে হয়েছিল ভারত স্বাধীনতা আইন। ওকে, চলো একটু রেস্ট করি। তোমাদের প্রথম পত্র পরীক্ষায় মোটামুটি কেমন কমন আসছে এটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ঢাবি খ প্রস্তুতি জানিয়ে দিতে চাচ্ছ, ঢাবি খ প্রস্তুতিতে কিন্তু তোমাদের সাথে আছি আমি আর তোমাদের আকাশ ভাই, অন্বেষণ পরিবার। এবং এটা কিন্তু তোমাদের জন্য একটা খুবই লুক্রেটিভ অফার হতে যাচ্ছে, আমরা সামনে দেখবো। যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের পেজে নক দিবে। 1947 সালে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান কি নামে পরিচিত ছিলেন? 1947 সালে পাকিস্তান যখন হলো তখন পাকিস্তানের হেড অফ দ্য স্টেট বা হেড মানে স্টেটের যে প্রধান তাকে বলা হতো গভর্নর জেনারেল। ঠিক আছে, গভর্নর জেনারেল বলা হতো। বাঙালিদের 1971 সালের সংগ্রাম কি নামে পরিচিত ছিল? খুবই ইজি কোয়েশ্চেন, বেশি ইজি। মুক্তিযুদ্ধ, তাই না? এটা বিশ্বযুদ্ধ না, হিন্দু মুসলিম দাঙ্গা না, এবং ভারত পাকিস্তান যুদ্ধও না। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের অপর নাম কি ছিল? পূর্ব পাকিস্তানকে অনেকেই এই টার্ম দিয়ে কয়েন করতো, সেটা হলো কি বলে, পূর্ব বাংলা। ঠিক আছে, পূর্ব বাংলাও কিন্তু বলা হইতো। ভারত শাসন আইন অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী কি ধরনের ক্ষমতার অধিকারী ছিলেন? ভারত শাসন আইন অনুযায়ী মূলত প্রধানমন্ত্রী প্রকৃত ক্ষমতার অধিকারী ছিলেন, মানে মেইন পাওয়ার ছিল প্রধানমন্ত্রী, এবং মন্ত্রিসভার সবাই তার উপর কি ডিপেন্ড করতো, অফিস হোল্ড করতো কে? প্রধানমন্ত্রী। তারপরে দেখেন ভারত শাসন আইন অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী সভাকে কার অনুগত থাকার কথা ছিল? এই যে বললাম মন্ত্রিসভা কার অনুগত থাকবে? প্রধানমন্ত্রীর অনুগত থাকবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছি সবাই। পাকিস্তানের স্বাধীনতা লাভের পর কাদের যৌথ দায়িত্বশীলতা বলতে কিছুই ছিল না? যৌথ দায়িত্বশীলতা বলতে কিছুই ছিল না হইলো, দেখো অন্য অপশনগুলো একটাও রিলেভেন্ট না। সাধারণ জনগণ, আমলা, সামরিক বাহিনী, এখানে কি মন্ত্রিসভার কথা মূলত বলা হয়েছে। মন্ত্রিসভার সদস্যবর্গের যৌথ দায়িত্বশীলতা বলতে কিছুই ছিল না। নিশ্চয়ই আপনারা সবাই এইটা এ সম্পর্কে জানেন। পাকিস্তান স্বাধীনতা লাভের পর কোন বিষয়টি পাকিস্তানের রাজনীতিকে উত্তাল করে তোলে? রাষ্ট্রভাষা নির্ধারণ। দেখো 47 সালে দেশ স্বাধীন হলো, এর কিন্তু 5 বছরের মাথায় রাষ্ট্রভাষা নির্ধারণ করাটা খুবই কঠিন হয়ে পড়েছিল, কারণ এই যে পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের লাইফস্টাইল, এথনিসিটি, কালচার, ভাষা সব ডিফারেন্ট ছিল। তাহলে তুমি এখন কিভাবে তাদেরকে একটা ইউনিফাইড একটা অবস্থায় আনতে পারবা পলিটিক্যালি বা একদম রাষ্ট্রগত দিক থেকে? এটা কিন্তু খুব কঠিন হয়ে গিয়েছিল। প্রথম ঝামেলাটাই লাগে রাষ্ট্রভাষা নিয়ে। পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক প্রভাব কাদের দখলে ছিল? পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনিক স্বভাব দখলে ছিল পশ্চিম পাকিস্তানিদের। ঠিক আছে, কেননা মেইন লিডাররা ছিলেন কি পশ্চিম পাকিস্তানি। মুসলিম লীগ যখন অ্যাডভোকেট করেছিল পাকিস্তানে, তাই না, তারা কিন্তু মেইন লিডার ছিল পশ্চিম পাকিস্তানিরা। কিন্তু পাকিস্তান হওয়ার পর, জিন্নার মৃত্যুর পর আলটিমেটলি কিন্তু পাকিস্তান সফল হয় না। মুসলিম লীগ কিন্তু কি একটা করাপশনে জড়িত হয়ে যায়। ঠিক আছে, সো এই সম্পর্কে আমরা পরবর্তীতে অবশ্যই জানবো। আলটিমেটলি যে পাকিস্তানের যে ড্রিমটা ছিল মুসলিমদের জন্য একটা স্বর্গরাজ্য তৈরি করা, সেটা কিন্তু পাকিস্তান কখনোই পারছিল না। সো পাকিস্তানের তৈরি হওয়াটা এবং পাকিস্তানের হিস্ট্রি কিন্তু অনেক একটা ডিপ্রেসিং হিস্ট্রি, এবং একটা দেখা যায় যে একটা শক্তিশালী আর্মির রাইজের হিস্ট্রি, তাই না? পাকিস্তান আর্মি সবসময় ডমিনেট করছে পাকিস্তানকে, ইতিহাস দেখলে তুমি এটাই বুঝবে। পাকিস্তানিদের কোন অপকৌশলের কারণে 1958 সালের তৎকালীন পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়? 58 সাল একটা পাকিস্তানের ইতিহাসের অন্যতম চ্যাপ্টার, সেটা হইল কি, এটা কেন ফেমাস বলতো? এটা আইয়ুব খানের মার্শাল লর জন্য একটা ফেমাস সাল পাকিস্তানের ইতিহাসের। এবং মার্শাল ল বলতে আমরা কি বুঝি? মার্শাল ল বলতে বুঝি সামরিক শাসন জারি। পাকিস্তানের কারা সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হতে থাকে? পাকিস্তানে মূলত দেখা যায় যে পশ্চিম পাকিস্তানে যে পাকিস্তানিরা যেহেতু ডমিনেট করছিল, পূর্ব পাকিস্তানের বাঙালিরা, পূর্ব পাকিস্তানের মানুষ মানে কি বাঙালি, ঠিক আছে, বাঙালিরা প্রবলেম ফেস করতে থাকে। পূর্ব বাংলায় কাদের ন্যায্য অধিকারের দাবি আন্দোলন চলছিল? পূর্ব বাংলায় মূলত বাঙালিদের ন্যায্য অধিকারের দাবি চলছিল। ওকে, এটা দাগিয়ে ফেলি চলো।
ওকে, নেক্সট কোশ্চেন দেখেন, পূর্ব বাংলার বাঙালিরা কোন বুথ থেকে স্বাধীনতা আন্দোলনের দিকে অগ্রসর হয়? ইউজুয়ালি স্বাধিকার বুথ থেকে তারা কি স্বাধীনতা আন্দোলনের দিকে অগ্রসর হয়। লাহোর প্রস্তাবের মধ্যে নিহিত ছিল মানে লুপ্ত ছিল বা লুকিয়ে ছিল বা ইনসাইডে ছিল লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা বীজ। অবশ্যই লাহোর প্রস্তাবের মাধ্যমে কি পাকিস্তান তৈরি হয়েছে, পাকিস্তান তৈরি না হলে বাংলাদেশ কখনোই তৈরি হতো না, শিওর থাকো। উই উড হ্যাভ বিন আ পার্ট অফ ইন্ডিয়া। এখন আমাদের সেই ইন্ডিয়াতে বিশেষ করে যারা মুসলিম আছি তারা কি পরিমাণ কষ্টে কি পরিমাণে মানে অত্যাচারে থাকতে হইতো দেখো। ধর্মীয়গত দিক থেকেও একটু চিন্তা করো যে আসলে ইন্ডিয়ায় কিন্তু মুসলিমরা ভালো নাই। তোমরা যদি ইন্ডিয়ার রিয়েল সিনারিও জেনে থাকো, ইন্ডিয়া কিন্তু অনেক লিবারেল কান্ট্রি না, ঠিক আছে, ইন্ডিয়ায় ধর্ম নিয়ে অনেক কনজারভেটিভ। দেখো, জনগণের সাম্য ও স্বাধীনতার বীজ। তারপরে হ্যাঁ, সাম্য স্বাধীনতার বীজ তো অবশ্যই, কারণ একটা ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি করছিল এবং আলটিমেটলি ওই কারণেই তো বাংলাদেশ হয়েছিল, তাই না? গণতন্ত্র ও এক জাতিসত্তার বীজ। আচ্ছা, এটা একটু খেয়াল করেন, এক জাতিসত্তার কিন্তু বীজ এটা দেয় নাই, তাই না? এখানে একটা ক্রস। সো আপনি বুঝতে পারতেছেন এখানে অ্যান্সার হবে কি 1 ও 2, কারণ এই লাহোর প্রস্তাবটা ছিলই কি জিন্নার দ্বিজাতিসত্তা বা টু নেশনস থিওরির উপর, তাই না? সো এটা কিন্তু 1 ও 2 কারেক্ট অ্যান্সার। তারপরে দেখেন, বাঙালি জাতীয়তাবাদ হলো একটি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, সঠিক, একটি ইতিহাস ও সংস্কৃতি ভিত্তিক। বাংলাদেশের কিন্তু ইতিহাস ও সংস্কৃতি একটা বড় আলাদা পাকিস্তানিদের থেকে। তারপরে একটি অসাম্প্রদায়িক চেতনা, অবশ্যই একটা অসাম্প্রদায়িক চেতনা, এখানে সবগুলোই কারেক্ট অ্যান্সার। ওকে, কারণ দেখো এইটা কেন হবে, অনেকে বলতে পারে যে এটা হবে না, বাট বাঙালি সংস্কৃতি তো অবশ্যই ডিফারেন্ট, তাই না? পাকিস্তান, পূর্ব পাকিস্তানের যে মানুষজন তাদের থেকে কিন্তু আমাদের সংস্কৃতি অবশ্যই অনেক ডিফারেন্ট। আওয়ামী মুসলিম লীগের গঠনের উদ্দেশ্য কি ছিল? আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতা অর্জন, প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জন, শক্তিশালী বিরোধী দল গঠন। ইয়েস, যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় তার ইনিশিয়াল উদ্দেশ্য এটাই ছিল শক্তিশালী একটা বিরোধী দল গঠন করা। ওকে, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার জার্নি। মানে আমাদের এই দ্বিতীয় চ্যাপ্টার কিন্তু শেষ হচ্ছে। হোপফুলি দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে। ভালো মতো পরীক্ষা দাও, ভালো মতো পড়াশোনা করো, যেহেতু 2 দিন সময় পেয়েছো, আজকে সন্ধ্যা থেকে পড়াশোনা করো, দুপুরে একটু রেস্ট নিয়ে তোমরা সন্ধ্যা থেকে কিন্তু অবশ্যই পড়াশোনা করতে ভুলবে না। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আর্ট সেগমেন্টের সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগতম। চলে আসলাম 4র্থ অধ্যায় পরিণতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের সংবিধান এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের এই সেগমেন্টের অর্থাৎ পরিণতির দ্বিতীয় পত্রের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে অনেক জ্ঞানমূলক প্রশ্ন আছে, তাই না? জ্ঞানমূলক প্রশ্নগুলো মনে রাখা একটু টাফ হয়, বোঝার বিষয় কিন্তু কম, জানার বিষয় বেশি। এই চ্যাপ্টারটা অনেকটাই এরকম হয়ে গিয়েছে। চলো শুরু করা যাক আমাদের টপ এমসিকিউ সলভ। প্রথম কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল? আমরা যদি সংবিধান প্রণয়ন কমিটি সম্পর্কে একটু পড়াশোনা করে থাকি এই 2 বছর, তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারিব সেটা হলো এই সদস্য সংখ্যাটা ছিল 34 জন। ওকে, তারপরে দেখেন কত তারিখে শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন? স্বদেশ প্রত্যাবর্তন দিবস ইভেন্ট পালন করা হইতো, তাই না? লেজার লাইট মেরে প্লেনে, তাই না? তোমরা দেখছো না ভিডিওটা? আশা করি সবাই তোমরা দেখছো প্লেনে এই যে লেজার লাইট মারার যে ভিডিও, সেটা হইলো 1972 সালের 10 জানুয়ারি শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে আসছিল এই উপলক্ষে। বাংলাদেশ সংবিধান কোন পদ্ধতিতে প্রণীত হয়েছে? বিবর্তনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, অনুমোদনের মাধ্যমে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সারটা হইল গণপরিষদের মাধ্যমে, ঠিক আছে? গণপরিষদ ব্যবস্থার মাধ্যমে কিন্তু কি করা হয়েছে, আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো গণপরিষদ ফর্ম করা হয়েছিল, তাই না? গণপরিষদের স্পিকার, ডেপুটি স্পিকার এগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। কার নেতৃত্বে হয়েছিল এটা আমরা জানি নিশ্চয়ই। দেখেন, ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট যে কমিটি রচনা করা হয়েছিল, যে সংবিধান প্রণয়ন কমিটি,
যে কারণে করা হয়েছিল সেটা চূড়ান্ত সংবিধান প্রণয়নের জন্য না, চূড়ান্ত সংবিধান কিন্তু তারা প্রণয়ন করেন নাই। ডিজিটাল সংবিধান না, ডিজিটাল যুগ তখন ছিলই না। কার্যকর সংবিধান প্রণয়নের জন্য এটা একটু মানে একদম ওয়েট নাই কথাটা, ঠিক আছে। মেইন কথা যেটা অন পয়েন্ট কথা সেটা হইলো তাদের কাজ ছিল খসড়া বা ড্রাফট কনস্টিটিউশন দেওয়া, ঠিক আছে। ড্রাফট কনস্টিটিউশন বলা হয় এটাকে। তারপরে দেখেন 1972 সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কে বলেন তো? সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন, একটু আগের প্রশ্নেই ছিল, কার নেতৃত্বে? ডক্টর কামাল হোসেন। ওকে, তারপরে দেখেন সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মেয়ে মেম্বার কে ছিল জানো? তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও, অ্যাডমিশনের সময় কিন্তু এই জিকেটা তোমাদের লাগবে। উনি ছিলেন মিসেস রাজিয়া, ঠিক আছে। সো পুরো নামটা কমেন্টে জানাই দিবেন। তারপরে দেখেন সংবিধান স্বাধীনতা লাভের পরে কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুত সংবিধান প্রণয়ন করে? এই নিচের গুলার মধ্যে সবচেয়ে দ্রুত সংবিধান প্রণয়ন করতে পারছে বাংলাদেশ, এবং সংবিধান প্রণয়ন বিষয়ক সবচেয়ে ইনফেমাস বা কুখ্যাত হলো পাকিস্তান। পাকিস্তানের 9 বছর সময় লেগেছিল স্বাধীন হওয়ার পর, তবুও অনেক কি বলে ঝড়ঝাপটা পার করে তারপরে সে সংবিধান প্রণয়ন করতে পারছিল। পাকিস্তান আসলে একটা ল্যান্ড অফ করাপশন হয়ে গেছিল। সবাই পাওয়ার শিকার হইলে, সবাই করাপ্টেড হয়ে গেলে আসলে কোনো লাভ থাকে না। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান রচিত হয়েছিল? আচ্ছা, ওই কোয়েশ্চেনটাই দেখো, পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু 9 বছর পর আমরা দেখেছি তারা সংবিধান প্রণয়ন করতে পারছে। সংবিধান কি পরিচালনা করার সর্বোচ্চ দলিল? ঠিক আছে, দলিল। রাষ্ট্র, সমাজ, পরিবার, গ্রাম। সংবিধানের সাথে কানেকশন কিসের? রাষ্ট্রের, তাই না? রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দলিল হলো সংবিধান এবং সকল আইন। সংবিধানের কিন্তু একটা সুপ্রিমেসি আছে, সাংবিধানিক প্রাধান্যতা বলে এটা। তারপরে দেখো নাগরিকের মৌলিক অধিকার সমূহ কোথায় বর্ণিত থাকে? মৌলিক অধিকার সমূহ বর্ণনার জায়গাও কিন্তু আমাদের সংবিধান। ওকে, বাংলাদেশ সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হবে, এটা কোন আদেশে উল্লেখ করা হয়? কোন আদেশ বলেন তো? অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান কিন্তু জারি করা হয়েছিল, মনে আছে তোমাদের? বাংলাদেশের সংবিধান রচনার পেছনে প্রথম পদক্ষেপ কার ছিল? মানে আচ্ছা, প্রথম পদক্ষেপ কোনটা ছিল, কার ছিল না, কোনটা ছিল? ঠিক আছে, বাংলাদেশের সংবিধান রচনার পেছনে প্রথম পদক্ষেপটা ছিল গণপরিষদ আদেশ জারি করা। গণপরিষদ আদেশ বলতে ওই যে একটু আগে যে বললাম, এই গণপরিষদ তৈরি করা হবে, ঠিক আছে। একটু ওয়েট। ওকে, চলে আসছি। নেক্সট এমসিকিউ দেখেন, কে গণপরিষদ আদেশ জারি করে? রাষ্ট্রপতি, ঠিক আছে। গণপরিষদ আদেশ রাষ্ট্রপতি জারি করতে পারে। গণপরিষদ আদেশ অনুযায়ী কাদের নিয়ে গণপরিষদ গঠন হওয়ার কথা ছিল? পাকিস্তানের জাতীয় ও পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক পরিষদ নির্বাচনের যারা ছিল, মেম্বার ছিল, তাদেরকে নিয়ে গণপরিষদ গঠন হওয়ার কথা ছিল, ঠিক আছে। এটা মনে রাখবেন, পাকিস্তানের জাতীয় ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ, এদের নিয়ে দুইটা পার্সপেক্টিভ কিন্তু, পাকিস্তানের যে জাতীয় পরিষদ এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ। এই পাকিস্তান তো আর ইউনিটারি ছিল না, এক কেন্দ্রিক ছিল না যখন স্বাধীনতার পূর্বে, ঠিক আছে। তখন কি ছিল? জাতীয় একটা পরিষদ, প্রাদেশিক পরিষদ। সো এদের মেম্বারদের নিয়ে কি করার কথা ছিল? গণপরিষদ গঠন করার কথা ছিল। বাংলাদেশে প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার কে ছিলেন? প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন জনাব মোহাম্মদ উল্লাহ, ঠিক আছে, জনাব মোহাম্মদ উল্লাহ। আচ্ছা, স্পিকার কে ছিলেন? স্পিকার ছিলেন আব্দুল হামিদ, ঠিক আছে, আব্দুল হামিদ। এবং ডেপুটি ছিলেন ইনি কি ছিলেন? ডেপুটি, ঠিক আছে, ডেপুটি স্পিকার। আরেকটা ব্যাপার জাস্ট জেনে রাখো, যদি সংবিধানে এটা লাগবে না, এই যে মোহাম্মদ উল্লাহ না, ইনি কিন্তু বাংলাদেশের আবার জাতীয় সংসদ যখন হলো, জাতীয় সংসদের স্পিকার ছিলেন এই মোহাম্মদ উল্লাহ, ঠিক আছে। ওকে, আর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদ বায়তুল্লাহ। ওকে, এটা মনে রাখবেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কয়টি বৈঠকে মিলিত হয়? খসড়া সংবিধান প্রণয়ন কমিটি টোটাল
মনে রাখবেন 74টি বৈঠকে মিলিত হয়। ঠিক আছে, সংবিধান কমিটির কাজই ছিল একটি খসড়া সংবিধান প্রণয়ন করা। ওকে, দেখেন ডক্টর কামাল হোসেন গণপরিষদের খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন কয় তারিখে? তা এই যে সংবিধান প্রণয়ন কমিটি, উনার কি কাজ ছিল? ওনার কাজ ছিল খসড়া সংবিধান প্রণয়ন করা। তো উনি কয় তারিখে এটা করছিলেন এটা জানা আপনাদের জন্য দরকার। এটা 1972 সালে, সংবিধান সম্পর্কিত সব কাজ হয়েছে 1972 সালে। ঠিক আছে, এবং 12ই অক্টোবর খসড়া সংবিধানটা পেশ করা হয়। ঠিক আছে, কত তারিখে বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিল পাশ করা হয়? বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিল পাশ করা হয়, উত্থাপন করা হয় 12ই অক্টোবর এবং বিল পাশ করা হয় 4 নভেম্বর 1972 সালে। ওকে, আশা করি বুঝতে পারছি। 1972 সালে 11ই জানুয়ারি সংবিধান আদেশে বলা হয়, দেখেন পরের দিন বঙ্গবন্ধু আসার পরের দিন কিন্তু অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়েছে। এই সংবিধানের আদেশ অনুযায়ী মন্ত্রিসভা বাংলাদেশের একজন নাগরিককে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠিত হবে, জি এটা বলছে। তারপরে রাষ্ট্রপতি গণপরিষদকে প্রধানের দায়িত্ব পালন করে। হ্যাঁ, রাষ্ট্রপতি গণপরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, এটা রাইট। বাট এই মন্ত্রিসভা যে কি করবে, রাষ্ট্রপতি বানাবে। ঠিক আছে, এইটা কিন্তু কখনোই বলা হয়েছিল না অস্থায়ী সংবিধান আদেশে। সো অ্যান্সার হবে 2 আর 3। ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী? ঠিক আছে, যদিও সব অংশে না, যদিও ন্যায়পাল এবং সুপ্রিম কোর্টের বিচারকদের কাজ আলাদা, তবে ন্যায়পালের ক্ষমতা মানে ইকুইভ্যালেন্ট টু সুপ্রিম কোর্টের বিচারক বৃন্দ। ঠিক আছে, এটা মনে রাখবেন, ন্যায়পালের ক্ষমতা ইকুইভ্যালেন্ট সুপ্রিম কোর্টের বিচারক বৃন্দের, কিন্তু দুইজনের কাজ কিন্তু আলাদা। ঠিক আছে, ন্যায়পাল চাইলেই কি করতে পারে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মানে হিসাব নিকাশ বা যে কোনো কিছু ইনভেস্টিগেট করতে পারে। ঠিক আছে, এবং ন্যায়পাল একটা নির্দিষ্ট টার্ম পর পর জাতীয় সংসদে তার কাজের বিবরণী দিয়ে থাকে। ওকে, বাংলাদেশে সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? একদম চোখ বুঝে উত্তর করার মতো কোশ্চেন, 153টি। পাকিস্তানে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন? প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাষ্ট্রপতি। ঠিক আছে, প্রধানমন্ত্রী নিয়োগ দেয় রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি নিয়োগ দেয় কে? স্পিকার। ঠিক আছে, প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় স্পিকার। 1972 সালে সংবিধানের কত ধরনের মালিকানার কথা বলা আছে? 72 সালে যে সংবিধান দেওয়া হয়েছিল এখানে 3 ধরনের মালিকানার কথা বলা আছে। একটা হলো ব্যক্তিগত, একটা সমবায়, আরেকটা রাষ্ট্রীয়। ঠিক আছে, সমবায় মালিকানার ক্ষেত্রে সমবায় সমিতি এটা সবাই এটা ওন করবে, তবে এখানে কিছু আইনি ব্যাপার আছে। ঠিক আছে, সো অ্যান্সার কয় নাম্বার হবে? 3। ঠিক আছে, মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগ পত্র পাঠাবেন? পদত্যাগ পত্র পাঠাইতে হয় কার কাছে বলতো? পদত্যাগ পত্র পাঠাইতে হয় স্পিকারের কাছে, এটা মনে রাখবেন। জাতীয় সংসদের কাজ হচ্ছে আইন বাস্তবায়ন, দুষ্টের দমন। আচ্ছা, আইন বাস্তবায়ন কি জাতীয় সংসদ করে? না, আইন প্রণয়ন করতে পারে, আইন তৈরি করতে পারে, বাস্তবায়নের কাজ কিন্তু শাসন বিভাগ করছে। দুষ্টের দমন ও শিষ্টের পালন, এই কাজ কোনোভাবেই যে এটা সংসদের কাজ না। সংবিধান সংশোধন, ইয়েস, যতবার সংশোধনী হয়েছে সংবিধানে সবগুলো কি সংসদ থেকে হয়। ঠিক আছে, এবং প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, এটাও কিন্তু শাসন বিভাগের কাজ, এইটা জাতীয় সংসদের কাজ। ঠিক আছে, বাট প্রধান কাজ কি জানো? আইন প্রণয়ন। সংবিধান সংশোধন করে কিন্তু এক্সেপশনাল কাজ একটা। বাংলাদেশের সংবিধানে কয়টি প্রস্তাবনা রয়েছে? প্রস্তাবনা বা প্রিয়াম্বল একটাই থাকে, যেটা সংবিধানের একদম শুরুতে থাকে। এখানে মূলত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ঘোষণা এবং জনগণের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার বর্ণনা করা আছে। ঠিক আছে, তো বাংলাদেশের স্বাধীনতার প্রস্তাবনা কয়টা? প্রস্তাবনা একটা, এটা ভুল করা যাবে না। কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নয়? রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা কিন্তু বৈশিষ্ট্য, এগুলো সংবিধানে আছে। সাংবিধানিক প্রাধান্য, হ্যাঁ, সংবিধান হলো সব আইনের কি মাদার। ঠিক আছে, সব আইন সংবিধানের কাছে দ্বারস্থ, এটাও কিন্তু মানে সংবিধানের পয়েন্ট।
সংসদীয় গণতন্ত্র এইটাও কি সংবিধানে দেওয়া আছে। অলিখিত সংবিধান এইটা মেলে না। কেন মেলে না? কারণ বাংলাদেশের সংবিধান লিখিত। অলিখিত কোন দেশের সংবিধানগুলো বলেন তো? মোনার্ক দেশগুলো বিশেষ করে, তাই না? যেমন কি সৌদি আরবের সংবিধান কি অলিখিত। ওকে, এবার দেখেন গণতন্ত্র কি ধরনের শাসন ব্যবস্থা। গণতন্ত্র স্বৈরাচারী না, প্রাচীন, বাট বর্তমান যে লিবারেল ডেমোক্রেসি এটা প্রাচীন না। তারপরে প্রহসনমূলক, এটা তো সত্যি কথা বলতে যদি আমি হইতাম আমি প্রহসনমূলক অ্যান্সার করে দিতাম মনে হয়, বাট বইয়ের খাতিরে একাডেমিক খাতিরে তোমাকে অ্যান্সার করতে হবে কি প্রতিনিধিত্বমূলক, ঠিক আছে। বাট গণতন্ত্র কিন্তু প্রহসনমূলকও বটে। সংবিধানে কর্ম কমিশন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? মনে রাখবা কর্ম কমিশন সম্পর্কে বলা হয়েছে 137 থেকে 141 অনুচ্ছেদে। সো অপশনের মধ্যে দেখো 31, 35, 36 কোনোটাই কর্ম কমিশন নিয়ে না, 37টা তোমার সঠিক অ্যান্সার হবে। কোনটি 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য নয়? মৌলিক অধিকার দেখো মৌলিক অধিকার ইয়েস, এটা বৈশিষ্ট্য। এককেন্দ্রিক রাষ্ট্র মানে ইউনিটারি যে একটা ফর্ম অফ গভর্নমেন্ট হবে এটাও কিন্তু ইয়েস। তারপরে সংসদীয় সরকার এটাও ইয়েস। সীমিত ভোটাধিকার এইটা কিন্তু ছিল না, ঠিক আছে। সীমিত ভোটাধিকার মানে কেউ ভোট দিতে পারবে কেউ পারবে না, এরকম কোনো সিস্টেম ছিল না। তাহলে কি অ্যান্সার হবে আপনার এইটা, ঠিক আছে। কোনটি বৈশিষ্ট্য নয়? এইটা, ঠিক আছে। 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য কি? দুষ্পরিবর্তনীয়, সুপরিবর্তনীয়, অলিখিত, সাময়িক। আচ্ছা, দুষ্পরিবর্তনীয় কথাটা কি হবে? দুষ্পরিবর্তনীয়। যদিও কিছু ভুলভাল বারবার কি বিভিন্ন মানুষ, এন্টিটি, অ্যাক্টর, দল এসে কি করছে সংবিধান সংশোধনী করেছে, মানে তবুও আমরা সংবিধানের যে অফিসিয়াল ডকুমেন্ট অনুযায়ী আমরা বলি সংবিধানটা কি আমাদের দুষ্পরিবর্তনীয়। ওকে, নেক্সট অধ্যায়ে আমরা পড়বো সাংবিধানিক প্রতিষ্ঠান। এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে সংবিধান সম্পর্কিত। আশা করি ভালো মতো ক্লাসগুলো করো, যে এমসিকিউ গুলো পড়াচ্ছি এগুলো খুব ভালো মতো দেখে যাও, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে। তোমাদের উপকার করতে পারলেই আমরা সার্থক। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। সারা দেশের সেরা আর্টস সেগমেন্টের প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পরিণতির দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক কি করতেছি, এমসিকিউ সলভ করছি, এবং আমরা এখন আছি সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠানে। এর আগেই কিন্তু আমরা সলভ করেছি সংবিধান নিয়ে। আচ্ছা, চলো শুরু করা যাক। সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলো বলেন তো? বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে না আপনাদের, যে হলো পিএসসি অর্থাৎ কর্ম কমিশন এবং কি মহাহিসাব রক্ষকের কার্যালয়, সবকিছু নিয়েই আমরা মোটামুটি একটা চ্যাপ্টার পেয়েছি এবং এটা নিয়ে আমরা পড়বো। আচ্ছা দেখেন, এখানে বলা আছে কর্মকর্তা নিয়োগ ও তাদের কর্মের শর্তাবলী কি দ্বারা নির্ধারিত হয়। তোমরা যদি ভালো মতো পড়ে থাকো কর্ম কমিশনের যে বৈশিষ্ট্যগুলো তাহলে নিশ্চয়ই জানো। এখানে দেখো অপশনগুলো লজিক্যাল না। প্রধানমন্ত্রীর নির্দেশ বা উচ্চ আদালতের মাধ্যম বা প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু এটা হয় না, কারণ কর্ম কমিশন কিন্তু সাংবিধানিক এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান। সো তুমি বলতে পারো যে এটা সংসদ আইনের দ্বারা হয়, ঠিক আছে। যে সংবিধানের সাথে কানেক্টেড, যে সংবিধান সংশোধনীও কে করতে পারে? সংসদ করতে পারে, তাই না? ওকে, তারপরে দেখেন আসি, সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়েছে। সংবিধানে আমি তোমাদের আগের চ্যাপ্টারে বলছিলাম যে কর্ম কমিশন এ সম্পর্কে বলা আছে 137 থেকে 141 এবং প্রথম অনুচ্ছেদেই বলা আছে তোমাদের কর্ম কমিশন গঠন নিয়ে, ঠিক আছে। তারপরে দেখেন কর্ম কমিশন কার নিকট বার্ষিক রিপোর্ট প্রদান করেন? কর্ম কমিশন বার্ষিক রিপোর্ট প্রদান করেন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের কাছে। এটা মনে থাকবে, পরীক্ষা আসার জন্য ভুল না হয়। বাংলাদেশের সংবিধান অনুসারে সকল ক্ষমতার মালিক কে? এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি সকল ক্ষমতার মালিক বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7(1), ঠিক আছে। এই জায়গাটায় কি বলা আছে জানেন? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে জনগণ, ঠিক আছে। জনগণ কি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। সরকারি কর্ম কমিশনকে কেন একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে? সরকারি কর্মসংস্থানকে একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে যাতে দুর্নীতিমুক্ত একটা নিয়োগ পদ্ধতি থাকে, ঠিক আছে। এবং আরেকটা বিষয় আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান এর উপরে কিন্তু সরকার দলীয় কোনো
প্রভাব থাকবে না এমন ভাবে এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। কারণ ওই যে কোনো সরকার যেন তাদের প্রভাব বিস্তার করে কি স্বৈরাচার বা স্বেচ্ছাচারী না হয়ে যেতে পারে, এটাই এই সাংবিধানিক যে সংস্থাগুলোর উদ্দেশ্য। সো দেখেন, ওই কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ দেয় না, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত না, দলীয় লোকজন নিয়োগ এজন্য না, ঠিক আছে। দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতি থাকার কথা জন্যই কি এই সরকারি কর্ম কমিশন একটি নিরপেক্ষ সংস্থা। কর্ম কমিশনের সদস্যদের কার্যকাল কত বছর বয়স পর্যন্ত? সরকারি কর্ম কমিশনের সদস্যদের কার্যকাল বা একদম বা অফিস ডেট যেটা বলে, ঠিক আছে, সে অফিসে থাকতে পারে 65 বছর পর্যন্ত। ওকে, কর্ম কমিশন কর্তৃক পেশকৃত বাৎসরিক রিপোর্ট রাষ্ট্রপতি কোথায় উপস্থাপনের ব্যবস্থা করেন? অবশ্যই এটা কোথায়? সুপ্রিম কোর্টে না, তাই না? বিচারের জায়গায় নিশ্চয়ই উনি রিপোর্ট প্রেজেন্ট করবে না। মন্ত্রিসভায় না, মন্ত্রিসভার সাথে রাষ্ট্রপতির কোনো কানেকশন নাই। সেনা দপ্তরেও না, জাতীয় সংসদে। ওকে, সংসদে এই এই রিপোর্টটা উপস্থাপন করা হয়। স্পয়েলস সিস্টেম এই ব্যাপারটা কি? স্পয়েলস সিস্টেম এই ব্যাপারটা হইলো দলীয় সুযোগ, ঠিক আছে। আমরা যে ব্যাপারটা নিয়ে করাপশনকে রিলেট করি, করাপশন তো টাকা রিলেটেড বলা হয়, বাট এখানে কিন্তু নেপোটিজমের বিষয় আছে, ওই অনুযায়ী বলতে ওই দলীয় সুযোগটাকে বলা হয়েছে, ঠিক আছে। বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের প্রাধান্যের উপর জোর দেওয়া হয়েছে বলেন তো? বিশ্বের প্রায় সর্বত্র, এখানে কিন্তু বইয়ের লাইন, সেটা হইলো, এবং এইটা কিন্তু একদম অ্যাবসলিউট, ঠিক আছে। কোন গণতান্ত্রিক দেশে কি থাকা লাগবে? রুল অফ ল থাকা লাগবে, এবং রুল অফ ল থাকলে বিচার বিভাগ কি হবে? স্বাধীন হবে, ইন্ডিপেন্ডেন্স অফ দি জুডিশিয়ারি, ঠিক আছে। তো বিচার বিভাগের স্বাধীনতা খুব, এবং বিচার বিভাগটা ন্যায় বা ফেয়ার হওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট একটা দেশ স্বাভাবিকভাবে সুশাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য, ঠিক আছে, গুড গভর্নেন্স প্রতিষ্ঠা হওয়ার জন্য। রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়নের দায়িত্ব কার? বাস্তবায়ন কে করবে বলেন তো? বাস্তবায়ন করবে রাষ্ট্রের স্থায়ী কর্মকর্তারা, ঠিক আছে। কর্মকর্তা বলতে এখানে কি বুঝাইছে? বুঝাইছে আমলারা, রাষ্ট্রের সরকারি কর্মকর্তা যারা আছে বা কর্মচারী যারা আছে সবাই মিলে আমলারা বা শাসন বিভাগ এটা কি করবে? কি করবে বলেন তো? এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, এরা আইন বাস্তবায়ন করবে। ওকে, বাংলাদেশের কর্ম বিভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। বাংলাদেশের কর্ম বিভাগ 2 ভাগে বিভক্ত, ঠিক আছে। জ্ঞানমূলক সবগুলো খুব ভালো মতো পড়া যাবে, বুঝছো? জ্ঞানমূলক যেগুলো যেগুলো বারবার আসতেছে, এই যে এমসিকিউ গুলো বা আগের কতগুলো বোর্ডে বারবার আসছে, সো এটার চান্স কিন্তু অনেক বেশি যে এটা এই বছরও চলে আসবে। সো এই এমসিকিউ গুলো বিশেষ করে যদি আসে, এগুলো যদি ভুল করো, নিজের কাছেই নিজে লজ্জিত হয়ে যাবা যে কি করলাম, যে আগের দিন দেখে গেলাম পরের দিন ভুলে গেছি। 1972 সালে বাংলাদেশ কর্ম কমিশন নির্দেশ জারি করেন কে? 1972 সালে কর্ম কমিশন নির্দেশ জারি করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি, তখন কিন্তু প্রধানমন্ত্রী মেইন না, চায় কনফিউজ হবে না, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারই ছিল, ঠিক আছে। দেখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতির কত নম্বর অধ্যাদেশ ছিল? সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতির তৎকালীন 57 নম্বর অধ্যাদেশ ছিল। কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের পর কত বছর পর্যন্ত স্ব পদে বহাল থাকবেন, ঠিক আছে। কত বছর পর্যন্ত? পরবর্তী, দেখেন, দায়িত্বভার গ্রহণের পর টোটাল 5 বছর তারা নিজ নিজ পদে বহাল থাকবেন। কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সেই সম্বন্ধে তারা কাকে উপদেশ দান করেন? সেই সম্বন্ধে কমিশন রাষ্ট্রপতিকে উপদেশ দান করে। দেখেন, কমিশন সবকিছুই কিন্তু রাষ্ট্রপতির সাথে কানেক্টেড, সরকার দলীয় কারোর সাথে না। খেয়াল করেছেন? কারণ এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান। মোজাম্মেল দলীয় বিবেচনায় চাকরি পেয়েছে, সে সরকার কাজে কি সমস্যা তৈরি করবে বলেন তো? দলীয় বিবেচনায় মানে এই যে সে ধরো ছাত্রলীগের ক্যাডার ছিল, সে কি বিসিএস পুলিশ ক্যাডার হয়ে গেছে, সো সে এখন সেই সরকার কোন কাজে সমস্যা তৈরি করছে, কোন সমস্যাটা তৈরি করছে আসলে?
অহংকার প্রদর্শন, দুর্নীতি, দীর্ঘসূত্রিতা, এগুলো না, দলীয় প্রীতি। ইনিশিয়ালি কোন সমস্যাটা তৈরি হয়েছে? দলীয় প্রীতি। ঠিক আছে, কাছের মানুষদের আমি বড় বড় জায়গায় দিয়ে দেবো, এই ব্যাপারটা তৈরি হয়েছে। কর্ম কমিশনের সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিভাবে জড়িত? আচ্ছা, সভাপতি নিয়োগে। ঠিক আছে, এই অপশনগুলোর মধ্যে দেখো, নিয়োগ ব্যবস্থাপনা তৈরিতে নো, প্রশ্নপত্র প্রণয়নে এগুলোতেও না, ক্যাডার নির্ধারণে তাও না। ঠিক আছে, এই অপশনটাই একমাত্র লজিক্যাল অ্যান্সার। তাছাড়া আরো ভাবে জড়িত, যেমন রিপোর্ট প্রেজেন্ট করা হয় রাষ্ট্রপতির কাছে, উপদেশ নিতে পারে রাষ্ট্রপতি, সো ওইগুলো আলাদা বিষয়। কর্ম কমিশনের সাথে রাষ্ট্রপতির উপদেশ বিনিময়ের কারণ কি বলেন তো? সাংবিধানিক বাধ্যবাধকতা, তার অদক্ষতা, সামরিক নির্দেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা। মূলত ব্যবস্থাপনাটাকে সুষ্ঠু ও মানে একদম স্মুথ করার জন্য কি করে রাষ্ট্রপতি কর্ম কমিশনের সাথে উপদেশ বিনিময় করতে পারে। মানে এই না যে সে অদক্ষ বা সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই যে করতেই হবে, ঠিক আছে, এমনও নাই। সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এই কথাটি সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে? সংবিধানের বই যে 137 থেকে 41-এর মধ্যে 140 নম্বর অনুচ্ছেদে এই কথাটা বলা আছে, মনে রাখবেন। ঠিক আছে, বাংলাদেশে কর্ম কমিশনের নিরপেক্ষতা বিঘ্নিত হয় কিভাবে? দক্ষতার কারণে, অভিজ্ঞতার কারণে, দলীয় নির্বাচনের কারণে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। মূলত দলীয় নির্বাচনের কারণে। দলীয় নির্বাচন বলতে হলো দলীয় যে প্রীতিটা কর্ম কমিশনের ক্ষেত্রে, এই ব্যাপারটা কখনোই আসা যাবে না, তাইলে কি নিরপেক্ষতা বিঘ্নিত হবে। সংসদ প্রণীত যে কোনো আইন সাপেক্ষে কর্ম কমিশনের সভাপতি ও সদস্যদের কর্মের শর্তাবলী কার আদেশে নির্ধারিত করা হয় বলেন তো? রাষ্ট্রপতির আদেশে। ঠিক আছে, দেখেন এই যে এই টাইপ কোশ্চেনের উত্তর কখনোই প্রধানমন্ত্রী হবে না, শিওর থাকো। ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেনের যদি এই যে কার আদেশে কি এই টাইপ যদি থাকে, স্পিকার, বিচারপতি, বিচার বিভাগ বা প্রধানমন্ত্রী, এদের উপরে কর্ম কমিশনের কোনো মানে কোনো আত্মীয়তাই নাই। ঠিক আছে, রাষ্ট্রপতির সাথে যেটুকু করা সেটুকু। আর রাষ্ট্রপতি কিন্তু নির্দলীয়, এরকম কিন্তু আমরা যেরকম দেখছি যে ধরো বর্তমান রাষ্ট্রপতি কি বলে, সালাউদ্দিন চুপ্পু, ঠিক আছে, উনি কিন্তু থাকলেই যে কি হবে, কি বলে চুপ্পুর নাম কি? সালাউদ্দিন চুপ্পু, সরি, শাহাবুদ্দিন চুপ্পু। ঠিক আছে, কারেকশন। উনি কিন্তু তোমরা অনেকেই দেখে থাকবে, উনি কিন্তু দলীয় মানুষ ছিল আসলে। ঠিক আছে, এই দলীয় মানুষকে রাষ্ট্রপতি বসানো এটাও কিন্তু বাংলাদেশে হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে, এমন অনেক কিছুই হয়েছে, বুঝছো? এই যে সো এই জন্য বললাম যে রাষ্ট্রপতির সাথে কর্ম কমিশন। এখন সবাই যদি দলের মানুষ হয়, রাষ্ট্রপতি থেকে শুরু করে নিরপেক্ষ সরকারি কর্ম কমিশনের প্রধান থেকে শুরু করে সবাই, তখন তো বাংলাদেশটা কি একদম একচেটিয়া মানে মনোপলি হয়ে গেল, তাই না? দেখো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ব্যাংক, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব রক্ষক। বাংলাদেশ ব্যাংক সাংবিধানিক প্রতিষ্ঠান না বাবা, এখানে সরকারি কর্ম কমিশন আর মহা হিসাব রক্ষক মানে মহা হিসাব নিরীক্ষক যিনি, এটা হলো সাংবিধানিক। ওকে, সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটি? নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন। আচ্ছা, প্রতিষ্ঠান 9 কোনটি? আর ওখানে চাইছিল প্রতিষ্ঠানগুলো, এখানে নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন, এই দুইটা সাংবিধানিক। ঠিক আছে, আর 3 নাম্বারটা কি? সাংবিধানিক নাই, যে 3 নাম্বার এই অপশনটা দিচ্ছে, দেখছো, শুধু 3 নাম্বার, এটা হবে আপনার অ্যান্সার। বাংলাদেশ কর্ম কমিশনের উদ্দেশ্যগত দিক থেকে মিল পাওয়া যায় ফ্রান্সের কর্ম কমিশনের, জার্মানির কর্ম কমিশনের, ব্রিটেনের কর্ম কমিশনের। আচ্ছা, উদ্দেশ্যগত দিক থেকে অফিসিয়াল যে উদ্দেশ্য, লিখিত উদ্দেশ্য, ওখান থেকে মিল পাওয়া যায় আসলে সবগুলোর। ঠিক আছে, বাট বাংলাদেশে আরো তো কত কিছু হয় যেগুলো অন্য দেশে হয় না, এটাই আর কি মেইন কথা। প্রজাতন্ত্রের পক্ষে কে জটিল আইনের ব্যাখ্যা দান করেন? জটিল আইনের ব্যাখ্যা দান করার কাজ কার জানেন? অ্যাটর্নি জেনারেল, সরকার পক্ষের প্রধান আইনজীবী। তারপরে দেখেন, সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করার দায়িত্ব পালন করেন উনি, ওইটাই বললাম, সরকারের আইন বিষয়ক উপদেষ্টা কে? অ্যাটর্নি জেনারেল। কর্ম কমিশনের সভাপতি নিযুক্ত হন রাষ্ট্রপতির ইচ্ছায় 20 বছরের অভিজ্ঞতায়, 20 বছরের অধিক অভিজ্ঞতায়। ঠিক আছে, আচ্ছা দেখেন, 20 বছরের অভিজ্ঞতায় হইতে পারে, 20 বছরের অধিক অভিজ্ঞতায় হইতে পারে, সেম ব্যাপার, বুঝছো? এবং রাষ্ট্রপতির ইচ্ছাই এটা হয়ে থাকে। ঠিক আছে, মনে রাখবেন,
অ্যাটলিস্ট 20 বছর লাগে, ব্যাপারটা কি? অ্যাটলিস্ট 20। সো আসলে সবগুলাই এখানে কারেক্ট। 1972 সালের 11 জানুয়ারি সংবিধান আদেশে বলা হয় কর্ম কমিশনের সভাপতি সরকারি কর্মচারী, কর্ম কমিশনের সদস্য। আচ্ছা, সরকারি কর্মচারী নিয়ে বলা হয়নি। দেখেন 1972 সালে যে আদেশের কথা বলা হচ্ছে ওখানে মূলত কর্ম কমিশন নিয়ে বলা হয়েছে, ঠিক আছে? সো এর সভাপতি ওকে, কর্ম কমিশনের সদস্য ওকে, বাট সরকারি কর্মচারী ইন জেনারেল সব ক্লাস নিয়ে কিন্তু বলা হয়নি। সো 1 আর 3 দেখো কয় নাম্বারে আছে? 2 নাম্বার। নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করে? সংবিধান অনুযায়ী, ঠিক আছে? রাষ্ট্রপতির নির্দেশেও না, প্রধানমন্ত্রীর নির্দেশেও না, আন্তর্জাতিক প্রথা অনুসারেও না। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে সংবিধান অনুযায়ী। ওকে, এই টপিকে দেখো এই চ্যাপ্টার যেটা আমরা পড়লাম এর আগে, এটা মূলত কি কর্ম কমিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু সর্বোচ্চ ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোয়েশ্চেন তোমাদের আসবে। তবু নির্বাচন কমিশনের এমনি বেসিক একটু দেখে যাবা। কর্ম কমিশনটাই বলা যায় মেইন। ওকে, বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালিসিস করলে তাই বোঝা যায়। পরবর্তী ভিডিওতে দেখা হবে ওয়ান শর্ট ভিডিওর আগে লাস্ট ভিডিও, সেটা হইলো 10ম অধ্যায় নিয়ে। খুব দ্রুতই আমাদের দেখা হচ্ছে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আর্টস সেগমেন্টের দেশ সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, আমরা পরিণতির দ্বিতীয় পত্রের কিন্তু প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ বানিয়ে ফেলেছি। এখন আমাদের কাজ হলো লাস্টের যে চ্যাপ্টারটা, সেইটা শুধু বাকি আছে, নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, এই নিয়ে একটা এমসিকিউ সলভিং ক্লাস করা। আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু খুব সুন্দর সহজ একটা চ্যাপ্টার এবং খুবই সচেতনতামূলক, কেননা এখানে আমাদের মূলত প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে এই চ্যাপ্টারটা, তাই না? মূলত আমরা এই ব্যাপার নিয়েই ম্যাক্সিমাম এমসিকিউ এবং সিকিউ আসে। সিকিউ আসলে একটা আসতে পারে, খুব বেশি আসে না, তবে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওভারঅল। ওকে, চলে দেখে শুরু করা যাক তাহলে এমসিকিউ সলভ। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? বিশেষ চাহিদার জনগোষ্ঠী দেখো অনাথ, উপজাতি, ভিক্ষুক, এগুলো কোনোটাই না। বিশেষ চাহিদার জনগোষ্ঠী হলো প্রতিবন্ধী জনগোষ্ঠী। প্রতিবন্ধী শব্দের ইংরেজি শব্দ কোনটি? প্রতিবন্ধী এটা কিন্তু বিশেষণ, এটার ইংরেজি হলো ডিসেবল, ঠিক আছে? আর প্রতিবন্ধকতা যদি বলতো, ঠিক আছে, প্রতিবন্ধকতা যদি বলতো তখন ডিসেবিলিটি হতো, বাট এখানে অ্যান্সার হবে ডিসেবল। বিশ্বের শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধিতার সমস্যায় আক্রান্ত? বিশ্বের শতকরা 10+% মানুষ আসলে, বুঝছো? মানে বই অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে এখানে একাডেমিক কারণে 10, বাট অ্যাকচুয়ালি যদি তুমি গুগল সার্চ করো বা এআই কে জিজ্ঞেস করো, অ্যাকচুয়ালি 16% মানুষ কিন্তু প্রতিবন্ধকতার সাথে একদম ডিরেক্টলি জড়িত। আচ্ছা, তাহলে দেখো শতকরা যদি এই প্রশ্নটা আসে তুমি কিন্তু অ্যান্সার করবা কত? 10%, ঠিক আছে? ম্যাক্সিমাম জায়গায় 10%ই অ্যান্সার। জাতিসংঘ কোন সালে প্রতিবন্ধীদের অধিকার সনদ প্রণয়ন করে? প্রতিবন্ধী অধিকার সনদ প্রণয়ন করা হয় 2006 সালে। কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 17 মিলিয়ন মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী? এই প্রশ্নের উত্তরটা হবে WHO, ঠিক আছে? অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যা বাংলা দ্বারায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্য বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? আচ্ছা, বিশ্ব প্রতিবন্ধী দিবস এইটা যে পালন করা হয় এটার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি সচেতনতা বৃদ্ধি? এর উদ্দেশ্য কি শক্তি প্রদর্শন? শক্তি প্রদর্শন তো অবশ্যই না, তাই না? তারপরে সহমর্মিতা দেখানো, এইটা একটা উদ্দেশ্যর একটা পার্ট, বাট মেইন উদ্দেশ্য কিন্তু এটা না। সমতা বিধান, এটাও না, সমতার ক্ষেত্রে এটা না। মেইনলি সচেতনতা বৃদ্ধি করা, আমাদের মধ্যে এই সেন্সটা জাগ্রত করতে হবে যে তারা কি, তারা আমাদের থেকে ইনিশিয়ালি পিছিয়ে আছে, তাই না? তারা একটু কম সুবিধা ভোগ করছে, আমাদের যে ন্যাচারাল যে সুবিধাটা তারা কম ভোগ করছে। সো আমাদের সচেতন থাকতে হবে এই বিষয়ে, যেন তাদের আমরা ইকুয়াল মানদণ্ডে বিচার না করি, বরং ঠিক আছে তাদেরকে সেই সুবিধাটুকু তোমাকে দিতে হবে যেটুকু তারা ন্যাচারালি প্রাপ্ত না। ওকে, সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে না পারা জনগোষ্ঠীকে কি বলা হয়? অতিরিক্ত সুবিধাপ্রাপ্ত, কম সুবিধাপ্রাপ্ত, চাহিদা বহির্ভূত, নাকি বিশেষ চাহিদার জনগোষ্ঠী? অবশ্যই অ্যান্সারটা হবে বিশেষ চাহিদার জনগোষ্ঠী। তারপরে দেখেন, সমীক্ষা অনুযায়ী
বাংলাদেশে কতজন মানুষ প্রতিবন্ধী? সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের এখনো 1,30,00,000 মানুষ প্রতিবন্ধকতায় ভুগছে। ঠিক আছে। অনুন্নত দেশসমূহে প্রতিবন্ধীদের জীবনযাপন করে কিভাবে? অনুন্নত দেশ, ঠিক আছে, মানে ডেভেলপ না এমন দেশগুলোতে দেখো তো উন্নত না, অবশ্যই পরাশ্রয় ও লাঞ্ছিত, সুবিধা বঞ্চিত, অবহেলিত। এখানে কনফিউশন লাগবে তোমার, ঠিক আছে। এখানে কনফিউশনটা কিরকম লাগবে যে তুমি তো মনে হবে যে সবগুলাই হয়। দেখো সুবিধা বঞ্চিত, অবহেলিত, তোমার একটা জিনিস আইকিউ দিয়ে চিন্তা করতে হবে। অবহেলিত এখানে আছে তাই না? দেখো এখানে কিন্তু লাঞ্ছিত আছে, লাঞ্ছিত মানেও কিন্তু অবহেলিতই, ঠিক আছে। সো এখানে এক্সট্রা কিছু আছে। পরাশ্রয়ী, অবশ্যই অন্যের উপর আশ্রয় করে বেঁচে থাকতে হয় তাই না? তারপরে সুবিধা বঞ্চিত, এইটাও কিন্তু একটা মেইন খালি কোর অ্যান্সার না, ঠিক আছে। যদি সবচেয়ে পারফেক্ট তুমি কিন্তু সবসময় এমসিকিউ এ কারেক্ট অ্যান্সার যাচাই করো তা কিন্তু না, তুমি কিন্তু বেস্ট অ্যান্সারটা যাচাই করতেছো, ঠিক আছে। এর মধ্যে এই তিনটাই কিন্তু কারেক্ট, বাট বেস্ট অ্যান্সার কিন্তু খ নাম্বার। প্রতিবন্ধীরা সামাজিক অবহেলা ও প্রতিরোধের কারণে কি করতে পারেন? অবহেলার কারণে, ঠিক আছে, অবহেলা ও সামাজিক প্রতিরোধের কারণে কি ওদের জীবনের অবস্থা খারাপ হয় তাই না? স্বাধীন জীবনযাপন, পরিপূর্ণ জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন, আহ উন্নত জীবনযাপন। আচ্ছা এই প্রশ্নের মধ্যে একটু আচ্ছা আচ্ছা পারে না, ঠিক আছে ঠিক আছে। দেখো স্বাধীন জীবনযাপনের সাথে তো সম্পর্কিত না অবহেলা, তারপর পরিপূর্ণ জীবনযাপন না, দেখো স্বাভাবিক জীবনযাপন, ঠিক আছে, স্বাভাবিক নর্মাল যে জীবনযাপনটা এটাই তারা করতে পারতেছে না। এখানেও ব্যাপারটা হইলো যে তুমি কারেক্ট অ্যান্সার নির্বাচন করছো না, কিন্তু তুমি বেস্ট অ্যান্সারটা নির্বাচন করছো। এখানে কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপন যেটা এটা নির্বাচন করতে মানে লিভ করতে পারতেছে না তাই না? অনেক উন্নত জীবনযাপন দিতে হবে এটা না, আমরা নর্মাল মানুষ যেভাবে থাকি তারা কিন্তু এইভাবেই থাকতে পারতেছে না, এই যে সামাজিক প্রতিরোধ এবং অবহেলার কারণে। আধুনিক কালে কোন ধরনের সম্প্রসারণ ঘটেছে? প্রতিবন্ধী সংক্রান্ত ধারণা, অর্থনৈতিক ধারণা, দুর্নীতি সংক্রান্ত ধারণা, রাজনীতি সংক্রান্ত ধারণা। বিভিন্ন টাইপের সম্প্রসারণ ঘটলেও যেহেতু এই চ্যাপ্টারটা কাজ করছে নাগরিক সমস্যা নিয়ে, এই চ্যাপ্টারের অ্যান্সার কিন্তু তুমি বুঝতে পারছো এটা প্রতিবন্ধী সম্পর্কিত ধারণা। অবশ্যই সিভিক্সে তোমাকে অন্যগুলা এই তুই বুঝতে পারবা যে এই চ্যাপ্টার থেকে আসছে তাই না, দেখুন, কারণ প্রতিবন্ধী নিয়ে তোমাদের একটা পুরো চ্যাপ্টার আছে। অর্থনৈতিক দুরবস্থার কারণে বঞ্চিত জীবনযাপনে অপারগ ব্যক্তিগণ কি ধরনের প্রতিবন্ধী? অর্থনৈতিক দুরবস্থার কারণে, ঠিক আছে, যেহেতু অর্থনৈতিক দুরবস্থা তুমি অবশ্যই অ্যান্সারটা বুঝতে পারতেছো, এটা অর্থনৈতিক, ঠিক আছে। কোন সমস্যাটি প্রতিবন্ধীদের সামাজিক সমস্যা বলে বিবেচিত? সামাজিক সমস্যা, ঠিক আছে। এটা হবে, দেখেন সামাজিক সমস্যা যেহেতু বলেছে, অটিজম, চলাফেরার সমস্যা, শ্রবণ সমস্যা, এগুলো তার পার্সোনাল, বাট মৌলিক চাহিদা পূরণজনিত সমস্যা, সে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি এই সকল চাহিদা মেটাতে পারছে না, এটা কি প্রতিবন্ধীদের সামাজিক সমস্যা। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের সবার আগে কিসের প্রয়োজন? দৃষ্টিভঙ্গির, মানবাধিকারের, সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন। আচ্ছা একদম প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া আছে যে সবার আগে তুমি যে চেঞ্জটা আনবা, মানবাধিকার ধরো চেঞ্জ আনবা, সামাজিক পরিবর্তন আনবা, এর আগে তোমার কি চেঞ্জ করতে হবে? তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তাই না? এই দৃষ্টিভঙ্গি হবে এখানে অ্যান্সার। এই জায়গাটা কিন্তু তোমাকে পয়েন্ট করতে হবে সবার আগে কিসের প্রয়োজন। সবগুলাই প্রয়োজন আছে, মানবাধিকার প্রয়োজনের দরকার আছে, সামাজিক পরিবর্তন দরকার আছে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে তারা অর্থনৈতিক ভাবে ধরো দুরবস্থায় আছে প্রতিবন্ধীরা, তাদেরও হেল্প করার দরকার আছে, কিন্তু সবার আগে কি প্রয়োজন? সবার আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ প্রয়োজন। সার্বজনীন গণশিক্ষা কর্মসূচিতে কি নীতিমালা অনুসরণ করতে হবে? সার্বজনীন গণশিক্ষা কর্মসূচিতে অসমতার নীতিমালা, সমতার নীতিমালা, প্রশিক্ষণের নীতিমালা, কারিগরি নীতিমালা। শোনো এগুলো অসমতার তো না, এগুলো লাগবে, বাট তোমার দেখো চ্যাপ্টার ওয়াইজ রিলেভেন্ট কোনটা? সমতার নীতিমালা তাই না? পুরুষ, নারী, প্রতিবন্ধী, একটা স্বাভাবিক শিশু সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়। ইকুয়ালিটির পরিবর্তে কিন্তু ইকুইটি বেশি দরকার, ঠিক আছে, এটা মনে রাখবে। প্রতিবন্ধীদের জন্য জাতীয় পর্যায়ে কি ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে? প্রতিবন্ধীদের জন্য জাতীয় পর্যায়ে আমাদের যা করতে হবে, দেখেন, পুনর্বাসন, সংস্কার, উন্নয়নমূলক নাকি প্রশিক্ষণমূলক? দেখেন আমাদের পুনর্বাসন কর্মসূচি
স্থাপন করতে হবে। বইয়ের কিন্তু প্রতিটা লাইন ভালো মতো পড়বেন, 2 বছর পড়তেছেন, সবগুলো ভালো মতো পড়বে। এবং আমি যদি কোনো ভুল করি, ঠিক আছে, আমার ভুলের কারেকশন অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবা, ঠিক আছে, আমি তাহলে পিন কমেন্টে দিয়ে দিব। ওকে, ইনশাল্লাহ ভুল হবে না। বধিরদের কি ধরনের শিক্ষায় শিক্ষিত করতে হবে? দেখো, বধির মানে যারা কানে শুনতে পায় না, তাদেরকে কারিগরি শিক্ষায়, তাই না, অর্থনৈতিক রাজনীতি শিক্ষায় এইগুলো দিয়ে তাদেরকে তো লাভ নাই, তাদেরকে দিতে হবে কারিগরি শিক্ষা, তারা যেন নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারে সামহাও। সমন্বিত অর্থ শিক্ষা কার্যক্রম, সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম, ঠিক আছে, অন্ধ কাদের জন্য গ্রহণ করা হয়েছে? অবশ্যই যারা শারীরিক দৃষ্টি প্রতিবন্ধী, ঠিক আছে। দেখেন, অন্ধ যেহেতু, এটা আনসার কি হবে? দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। দুর্নীতি একটি ড্যাশ, সামাজিক ব্যাধি, শারীরিক ব্যাধি, রাজনৈতিক ব্যাধি, অর্থনৈতিক ব্যাধি। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, বুঝতে পারছেন? দুর্নীতি কোন ধরনের ব্যাধি? আরেকবার আসছে, এটাও কি হবে? সামাজিক। দুর্নীতি দমনের পূর্ব শর্ত কি? দুর্নীতি দমনের পূর্ব শর্ত হইল আইনের শাসন। তুমি যদি রুল অফ ল, ঠিক আছে, বা আইনের শাসন স্থাপন করতে পারেন, তাহলে দুর্নীতি দমন হবেই হবে, ঠিক আছে। দুর্নীতি হয়ই কেন জানো? যখন রুল অফ ল দেশে খাটে না। ওকে, দুর্নীতি সামাজিক ব্যাধি কেন? কারণ শৃঙ্খলা বজায় রাখে, তো অবশ্যই না সংহতি বজায় রাখে, তাও না, শৃঙ্খলা হারায় সংক্রমিক বলে। এক্স্যাক্টলি, সংক্রমিক বলে। দুর্নীতি হইলে, একজন দুর্নীতি করলে অফিসের সবাই দুর্নীতি করা শুরু করে, কারণ দেখে যে আমার অফিসে আমার সেম বেতনের একজন কি করতেছে, এই কাজ করতেছে, তাহলে আমি কেন বসে থাকবো? এইরকম চিন্তা ভাবনা মানুষের, ঠিক আছে। মানুষ এই কারণে দুর্নীতিকে বলে সংক্রামক, ঠিক আছে। মানুষের সম অধিকার নিশ্চিত করা যাচ্ছে না কেন? দুর্নীতির কারণে। এক্স্যাক্টলি, যার আছে ধন সম্পদ আছে, সে কি আরো চায়? ওই যে বলেছিল না যে এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। অবৈধ পন্থায় জনস্বার্থ বিরোধী কাজকে কি বলে? দুর্নীতি, ঠিক আছে। এটা একটা দুর্নীতির সংজ্ঞা, সুন্দর সংজ্ঞা। অবৈধ পন্থায় জনতা বিরোধী কাজ, জনস্বার্থ বিরোধী কাজ। স্বীকৃতি ও প্রতিষ্ঠার সামাজিক ব্যাধি কোনটি? স্বীকৃত ও প্রতিষ্ঠার সামাজিক ব্যাধি কোনটি? দুর্নীতি, ঠিক আছে। দুর্নীতি কি সামাজিক ব্যাধি একটা। আদর্শের বিচ্যুতি থেকে কিসের জন্ম নেয়? কি জন্ম নেয়, ঠিক আছে। আদর্শের বিচ্যুতি থেকে মানে নীতি আদর্শ এগুলো থেকে মানুষ সরে গেলে সামাজিক দুর্নীতি জন্ম নেয়। সামাজিক দুর্নীতি বলতে কিন্তু ওরা সব কিছুই বোঝাচ্ছে। কোন পেশায় দুর্নীতি করা সম্ভব বলেন তো? সব পেশায় সম্ভব, সবাই চাইলে, সবার মাধ্যমটা আলাদা, ঠিক আছে। একটা মুদির দোকানদারও কি করতে পারে? দুর্নীতি করতে পারে, দুর্নীতি করতেই পারে, ঠিক আছে। ব্যবসা, তারপরে শিক্ষকতা, রাজনীতি, সবাই দুর্নীতি করতে পারে। রাষ্ট্রের দুর্নীতির প্রধান কারণ কি? 1 নম্বর বলেছে থাকে আর্থিক অসচ্ছলতা ও জীবনযাত্রার নিম্নমান, কর্মবর্ধমান বেকারত্ব, প্রচলিত অমূল্যবোধ ও রাজনৈতিক অস্থিরতা। দেখো, রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি কখনো কারণ না। প্রচলিত মূল্যবোধ, আচ্ছা এই অপশনটা না বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা প্রচলিত ও মূল্যবোধ নাকি প্রচলিত মূল্যবোধ? তবে আর্থিক সচ্ছলতা ও জীবনযাত্রার নিম্নমান রাষ্ট্রের দুর্নীতির কারণ হইতে পারে না, ঠিক আছে। রাষ্ট্রের দুর্নীতির কারণ হইল মানে ওই যে নৈতিকতা বা মূল্যবোধের বিষয়টাই আসে, ঠিক আছে। নৈতিকতা ও মূল্যবোধ, এই যে এই গটাই আমি দিব, বাট এটাও আমার কাছে নিজে আমি কিন্তু স্যাটিসফাইড হইতে পারতেছি না এই অ্যান্সারটা, ঠিক আছে। এই প্রশ্নটার মধ্যে একটু ফ্ল আছে, বা প্রশ্ন তৈরির মধ্যে একটু ফ্ল আছে। সো এটা তোমরা নিজেরাই একটু চিন্তা ভাবনা করে বই দেখে তোমাদের ওপিনিয়ন জানাইও। বাংলাদেশে কোন সমস্যা ভয়াবহ আকার ধারণ করায় দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে? অশিক্ষা, বেকারত্ব, যোগ্য ব্যক্তির অভাব, ন্যায় পরায়ণতা, ঠিক আছে। কোন সমস্যা ভয়াবহ আকার ধারণ করায়? বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করছে কি জানো? বেকারত্ব। এই জন্য আরো বেশি ঢুকছে, কারণ যে চাকরি পাওয়ার কথা যোগ্য কারো, দেখা যাচ্ছে কি ওই যে চাকরিদাতার কেউ আপন কেউ চলে আসতেছে,
এখানে, তাই না? দেখেন, বাংলাদেশের বেকার সমস্যার অন্যতম কারণ কি? বাংলাদেশের বেকার সমস্যার অন্যতম কারণ হলো, আচ্ছা দেখি, অধিক জনসংখ্যা, রাজনৈতিক, অধিক জনসংখ্যা যেমন একটা কারণ, বাট রুট কজ এ মেইন কারণ। অধিক জনসংখ্যা তো সার্ভ করতে পারে মানুষ, কখন পারে? যখন কর্মসংস্থান থাকে, তাই না? তো অধিক জনসংখ্যা মেইন কারণ না, অন্যতম কারণ হইল কর্মসংস্থানের অপর্যাপ্ততা। মানে কর্মসংস্থানই তো নাই, অধিক জনসংখ্যাকে কেমনে চাকরি দিবা? যদি কর্মসংস্থান অনেক থাকতো, অধিক জনসংখ্যাই চাকরি করতো। বুঝতে পারছেন? আশা করি পয়েন্টটা বুঝতে পারছেন। সো আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল। পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পিডিএফটা তোমরা পেয়ে যাবা, অল পিডিএফ, অল চ্যাপ্টার কিন্তু একসাথেই পিডিএফটা আছে। তোমাদের কিন্তু সিভিক্স সেকেন্ড পার্ট আজকের মধ্যে ভিডিওটা সবগুলো তোমরা পেয়ে যাবে। কালকের দিনটা ফ্রি আছে, তোমরা কিভাবে পড়াশোনা করবা একদম গুছিয়ে নিয়ে ওয়ান শট এমসিকিউ করবা এন্ড সিকিউ এর জন্য পড়বা, ঠিক আছে? কোন কোন টপিক ভালো মতো পড়বা এটা তো বলে দিয়েছি। আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। কমন পাইলে অবশ্যই ভাইয়াকে একটা পোস্টে জানাই যাবা, ঠিক আছে? আমার কোনো একটা পোস্ট দিব, তো অবশ্যই পরীক্ষার পর পর পোস্টে জানাই যাবা যে ভাইয়া কমন পাইছি বা পরীক্ষা কেমন হয়েছে। ভালো থাকো সবাই, দেখা হবে তোমাদের সাথে আবার। আল্লাহ হাফেজ।